আমি হিমি। আজকে ছিল আমার বিয়ে। সারাদিনের এত ঝামেলা শেষ করে এখন আমি প্রবেশ করতে চলেছি বাসর ঘরে। কিন্তু সমস্যা একটাই, হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেল। হুটহাট করে বিয়েও হয়ে গেল। না আমি ঠিকমতো বরকে চিনলাম, কার সাথে বিয়ে হয়েছে সে মানুষ কেমন কিছুই জানি না, শুধুমাত্র তার ছবিটা দেখেছি। বিয়ের 2 দিন আগে, মানে 3 দিন আগে বিয়ে ঠিক হয়েছিল, আর আজকে বিয়ে হয়ে গেছে। অন্তত এই 2 দিনের মাঝে হলেও একবার কল করা উচিত ছিল। হয়তো লজ্জায় কল করেনি, এরকমও হতে পারে। আমি শুধু শুধু তাকে নিয়ে এরকম চিন্তা করছি। কিন্তু একবার তো কল করা উচিত ছিল, তাই না? আচ্ছা, এখন ওসব বাদ দিয়ে রুমে ঢুকি। বাসর ঘরে ঢুকে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। কারো আনাগোনা নেই। যার অপেক্ষা করছি তার তো কোনো নামগন্ধও নাই। অনেক সময় পার হয়ে যাওয়ার পরে অবসান ঘটল অপেক্ষার। রুমে আসলো রাকিব। রাকিব আমার একমাত্র বিয়ে করা বরের নাম। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, এর মাঝে একটা স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে। সারা রাত স্বামীর সাথে গল্প করব, আমাকে সে তার সব সুখ দুঃখ খুলে বলবে, আমি আমার মনের কথা তার সাথে শেয়ার করব। আরো কত স্বপ্ন দেখেছি তা বলে শেষ করা যাবে না। সে যখন রুমে ঢুকলো, আমি প্রথমে ভেবেছি সে আমার ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে থাকবে অবিরাম। কিন্তু সে রুমে ঢুকেই পরনের শেরওয়ানি পাগড়ি খুলে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর সে চেঞ্জ হয়ে এসে শুয়ে পড়ে। আর আমি এখানে বসে বসে এতক্ষণ যার অপেক্ষা করছিলাম সে এসেই শুয়ে পড়লো। এমনকি আমার সাথে একটা কথাও বলল না। এ কেমন বিচার? সেটা কিসের? ঠিক করেছে? অনেকক্ষণ বসে থাকার পরে যখন আমার ঘুম ঘুম ভাব চলে আসছিল, তখন আমি ভাবছিলাম যে কি হবে আমার স্বপ্নের, কি ভেবেছি আর কি হচ্ছে। আসলে সব শেষে আমার কপালটাই খারাপ। তারপর মনের মাঝে কিছু সংকোচ বোধ নিয়ে হলেও আমি রাকিবকে একটা ডাক দেই। এই যে ঘুমিয়ে গেলেন নাকি? তো কি করব? এখন তো রাত। মানুষ তো রাতে ঘুমায়, তাই না? রাতের বেলা যদি না ঘুমাই তো সকালে কি ঘুমাবো নাকি? আমি তো এমনিতেই বললাম, এরকম রিয়েক্ট করার কি আছে? এখন থেকেই তর্ক শুরু করলে? আমি তর্ক কই করলাম? আজকে তো আমাদের বাসর রাত, প্রথম দিন, তাই তো আমি বলছি। এসে কোনো কথাবার্তা নাই, ঘুমিয়ে পড়লে। কি? প্রথম দিনই তো পাত্তা ফুটে গেছে। আগে কোনোদিন কথা হয়নি, দেখা হয়নি। আর আজকে প্রথম দিনেই তুমি করে কথা বলা হচ্ছে? বাহ! তো কেমন ভাবে কথা বলবো? তুমি তো আমার স্বামী, তাই না? চুপ করো, বেয়াদব! রাকিবের এমন কথা যেন আমার ভেতরে একটা আঘাত পৌঁছায়। তার এই ধমক দেওয়াতে আমি খুব কষ্ট পাই। আমি স্বপ্নে তো ভাবিনি যে আমার সাথে এরকম ব্যবহার করবে। নিজের অজান্তে আমি কান্না করে দিই। এর আগে কখনোই কেউ আমার সাথে এরকম ভাবে কথা বলেনি, এরকম চিৎকার দিয়ে আমার সাথে রাগ দেখায়নি। আজ এই প্রথম কেউ আমার সাথে এরকম ব্যবহার করলো, তাও প্রথম দিনেই। কি হয়েছে? এখানে কাদার কি আছে? না, কিছু না। কিছু না তো? কাঁদছিস কেন? আমার কানের মাঝে হো হো করে আওয়াজ আসছে কেন? শান্তিতে ঘুমাতেও পারবো না। ধুর! বিরক্ত একটা। এমনিতে সারাটা দিন এই করো, সেই করো, এসব করো, সেসব করো। বিরক্ত হয়ে গেছি। কই একটু শান্তিতে ঘুমাবো, আর মহারানী কান ঝালাপালা করতে লেগে বসেছে। এ কেমন মানুষ? আমি কাকে বিয়ে করলাম? কিভাবে কাটবে আমার সারা জীবন এই মানুষটার সাথে? এরকম মানুষের সাথে বিয়ে করার থেকে মরে যাওয়াটাই ভালো ছিল। সারাদিনের ক্লান্ততার পরে কই একটু বিশ্রাম নেব। থাক, কথা বলার কাজ নাই। অন্তত ভালো করে একটু ব্যবহার করতে পারতো। কিন্তু প্রথম দিনে তার এরকম ব্যবহার, খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। একসময় ধৈর্য ধরতে না পেরে আমি চিৎকার করে কেঁদে ফেলি। এই কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? শান্তিতে কি ঘুমাতেও পারবো না? কি হয়েছে বল? কোনো সমস্যা? না, কিছু না। তবে হো হো করে কাঁদছিস কেন? হ্যাঁ? যদি কোনো সমস্যা না হয়, ঘুমিয়ে পড়। এরকম করে কাঁদার কি আছে? না, কিছু নাই তো। কিছু নাই তো ঘুমাস না কেন? কাঁদছিস কেন? আমাকে ঘুমাতে দিবি না? আমি কি মানুষ না? আমার কি ক্লান্ততা নেই? সারাদিন কত ঝামেলায় কাটলো। হ্যাঁ, মানুষ। তুমি শুধু তুমি। আমি তো রোবট। আমাকে তো কেউ মারলেও কিছু আসে যায় না। কেউ আমাকে ভেঙে ফেললে কিছু আসে যায় না। কেউ আমাকে দুঃখ দিয়ে কিছু বললেও যায় আসে না। বকা দিলেও কিচ্ছু আসে যায় না। আমার শরীর ক্লান্তও হয় না। তুই যদি ক্লান্ত থাকিস, তুই ঘুমা। এখানে হু, হু করে কাঁদছিস কেন? তোর কিচ্ছু যাওয়া আসাতে আমি কি করব? আপনি না এখন আমাকে বিয়ে করেছেন? আমি না আপনার বউ হই? বিয়ে করেছি তো কি পাপ করেছি? বউ হলি তো কি হলো? তোকে কি এবার পূজা করতে হবে? আচ্ছা, তুমি কেমন মানুষ?
কেন? বিয়ে করার আগে দেখলি না কেন? দেখার সুযোগ পেলাম। জীবনে কারো সাথে কোনোদিন কোনো সম্পর্কে জড়াইনি। ভেবেছিলাম এইটুকুই, যাকে বিয়ে করব তার কাছ থেকে সব ভালোবাসা পাবো, তার সাথে সুখে জীবন কাটাবো। কিন্তু মনে হচ্ছে না তুমি আমার সেই স্বপ্নটা পূরণ করবে। আমার এই কথা বলতেই রাকিব একটা পেপার দিয়ে বলল, কেন? বিয়ে করার আগে দেখলি না? মানে কি এটা? কেন? তুই তো বললি যে, "আমি তোকে সুখী করতে পারবো না, তাই ডিভোর্স দিয়ে দিলাম। সাইন কর। আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। এটা ডিভোর্স পেপার।" রাকিবের এই কথা শোনা মাত্রই আমি যেন অন্ধকারের মতো রাকিবের এই কথা শোনা মাত্রই আমি যেন অন্ধের মতো হয়ে গেলাম। তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? কেন? তোর সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে? না, কথা হয়েছে? না, তাহলে আমি তোকে কেন শাস্তি দিতে যাব? এরকম ব্যবহার কোনো কারণ ছাড়া কেউ কারো সাথে করে না। কেউ করে না, আমি করি। এতে কোনো সমস্যা না। না, না, সমস্যা নাই। আপনার যা ইচ্ছা করেন। তুই কি চাস? তুই যদি চাস ডিভোর্স নিতে, পারবো। আমার কোনো সমস্যা নেই। তারপর আমি রুম থেকে বেরিয়ে গেলাম। রুম থেকে বেরিয়ে রাকিবের মায়ের রুমের দরজায় নক করলাম। মা, মা। কে? কি হয়েছে? না, আমি হিমি বলছি, একটু আসবেন? তারপর উনি দরজা খুলতেই আমি চিৎকার করে কেঁদে দিই। কিরে মা, কি হয়েছে? মা, দেখেন আপনার ছেলে আমার সাথে কিরকম ব্যবহার করছে। কেন? কি করেছে ও? আমার সাথে এমন ভাবে ব্যবহার করছে মনে হচ্ছে আমি ওনার বিয়ে করা বউ না। কি করেছে সে? আচ্ছা তুমি এখানে বসো, আমি দেখছি। কেঁদো না মা, দেখছি আমি। তারপর মা রাকিবকে ডেকে ডেকে রাকিবের রুমে গেলেন। রাকিব, এসব কি? কি শুনছি আমি? হিমি আমাকে এসব কি বলছে? মা, ওসব কিছু না। তুমি বুঝবে না। তারপর মা আমাকে ডাক দিলেন। হিমি বৌমা, এদিকে আসো। কি হয়েছে মা, বলো। খুনির ডিভোর্স দেওয়ার কথা বলছে, খুব খারাপ ব্যবহার করছে। কেন? তুমিই তো বললে, আমি তোমাকে সুখী রাখতে পারবো না। তো কি, ডিভোর্স দিয়ে দিবি? আচ্ছা তোমরা এখন যাও, তোমরা তোমাদের বাসর ঘরে ঝগড়া করবি। যা হয়েছে সকালে দেখা যাবে। যাও মাহিমি, তুমিও ঘুমাও। তারপর আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে রুমে ঢুকলাম। কি দরকার ছিল সিন ক্রিয়েট করার? আমি আবারও কেঁদে দিলাম। এই, তুই কি বাচ্চা? না, তো কাঁদছিস কেন? জানি না। চুপ, একদম চুপ। আর একবার কান্নার শব্দ পেলে থাপ্পড় দিব। কি? ভাবি, ভাবি। দরজায় রাকিবের ছোট বোন তানিয়া ডাকছিল। কে? একটু আসেন। যখনই আমি যেতে লাগলাম, এখানেই বস, কোত্থাও যাবি না। আমাকে ডাকছে। আমি যাব। দরজা খোলার পর কি হয়েছে? ভাইয়া, সব কাজ শেষ। আচ্ছা, যা, গিয়ে ঘুমা। ভাইয়া, ভাবির সাথে কিন্তু তুমি বেশি করে ফেলছো। চুপ কর। ওকে ভাবি, আমি যাই। আমিও যাব কোথায়? তানিয়ার সাথে। আমি ওনার ঘরেই আজ ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, যা। আসো ভাবি। তারপর আমি বাসর ঘর ছেড়ে তানিয়ার সাথে চলে গেলাম ওর রুমে। হায় রে পাগল বউ আমার, কিছুই বোঝে না। ওর সাথে যে আমি একটু একটু করে মজা করছিলাম, সে কিছুই বুঝতে পারছিল না। শুধু কেঁদেই যাচ্ছিল। ওর কান্নাটা দেখে আমারও ভালো লাগছিল না। কিন্তু কি আর করব, একটু তো মজা করতেই পারি, তাই না? আর সে যেরকম সারপ্রাইজ আমার কাছ থেকে চায়, সেটা দেওয়ার জন্য তো এইটুকু করতেই হবে। আসলে ঘটনাটা এরকম যে হিমির বান্ধবী আমার ছোট বোন তানিয়ার বান্ধবী। তো তানিয়ার বান্ধবীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে হিমি সবসময় চাইতো যে তার স্বামী তাকে অনেক ভালোবাসুক। সে শুধুমাত্র স্বামীর কাছ থেকে ভালোবাসা পেতে চায়। তাই তো সে কোনোদিন কারো সাথে কোনো সম্পর্কেও জড়ায়নি। যার সাথে বিয়ে হবে তার সাথেই নাকি সে প্রেম করবে। আবার সে পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করবে না। তাই তার একটি লক্ষ্য যে স্বামীর সাথে প্রেম করবে। আর ইচ্ছা ছিল প্রথম রাতে স্বামী তাকে কোলে করে নিয়ে ছাদের ওপর হাঁটু গেড়ে বসে লাল গোলাপ হাতে নিয়ে প্রপোজ করবে। তাই তো আমি তানিয়াকে দিয়ে ছাদের ওপর সুন্দর করে সাজিয়েছি। চাইলে আমি তাকে বলতে পারতাম একটু পর তাকে নিয়ে ছাদের ওপর গিয়ে প্রপোজ করব। কিন্তু সেটা কি আর তখন সারপ্রাইজ হবে? আর তার সাথে একটু রুড় ব্যবহার করলাম, যাতে অনেক দুঃখের পরও একটা সুখের বার আসে। তারপরও তানিয়ার বান্ধবীর কাছে এটাও জানতে পারলাম যে হিমির এখন পিরিয়ড চলছে। কিছুক্ষণ পরে দরজায় যেন কেউ নখ দিতে লাগলো। তানিয়া, কে এসেছে? হয়তো ভাইয়া। উনি এখন আবার কেন আসলেন? আমি মনে মনে
আতঙ্কিত হয়ে পড়লাম খুব বেশি। ভয় পাচ্ছি। না জানি এসে কি করবে। এই তানিয়া, দরজা খোল। এই কথা শুনে আমি তানিয়াকে ইশারা দিয়ে বললাম দরজাটা না খুলতে। কেন ভাইয়া, কি হয়েছে? হিমিকে নিয়ে যেতে এসেছি, দরজা খোল। ভাইয়া এসেছে ভাবিকে নিয়ে যেতে। দাঁড়াও দাঁড়াও, খুলছি। এই কথা বলে তানিয়া দরজাটা খুলে দিল। চলো, রুমে যাবে। না, আমি যাব না। বলছি না তুমি আসবে? বললাম তো আমি যাব না। না আসলে। কি করবেন? কি করব? যা করার করেন, আমি যাব না। ভাবি, চলে যাও। না তানি, হিমিকে আর কিছু বলতে দিলাম না, কোলে তুলে নিলাম। আমাকে নামান। এবার দেখি কেমনে যাও না। এখন তো যেতেই হবে। তারপর রাকিব আমাকে এরকম জোর করে কোলে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে আমাকে রুমে না নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠতে শুরু করে। কই নিয়ে যাচ্ছেন আমাকে? একটা গল্প শুনেছো? কোনটা? বাসরাতে বউ হত্যা। এই কথা শুনতেই আমার কাছে ক্লিয়ার লাগলো যে রাকিব আমাকে ছাদ থেকে ফেলে দেবে, কারণ তার এতক্ষণের ব্যবহার আমাকে এটাই ইশারা দিচ্ছে। আমি শুধু চুপটি করে তার মুখের দিকে চেয়ে চেয়ে কাঁদছি, আর কিচ্ছু করছি না। কাদার কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে জল পড়ছে। ছাদের উপর নিয়ে গিয়ে রাকিব আমাকে ঠিক ছাদের মাঝখানে রাখলো। এখানে দাঁড়াও। তারপর সে আমার সামনে দিয়ে হেঁটে গিয়ে লাইটের সুইচ বন্ধ করে দিল। চোখ বন্ধ করে অন্ধকারের মাঝে এটাই ভাবছি, বেঁচে থেকে আর কি করব, মরে যাব। মেরে ফেলুক, ইচ্ছা নাই আর বাঁচার। এই তুমি চোখ বন্ধ করো। করেই আছি। যখন বলবো চোখ খুলতে, আস্তে আস্তে চোখ খুলবে। এখন না। তারপর চোখ বন্ধ অবস্থায় মনে হলো লাইটটা আবার চলে এসেছে, কিন্তু মনের ভয়ে চোখটা আমি খুললাম না। এবার আস্তে আস্তে চোখ খোলো। চোখটা খুলতেই দেখলাম রাকিব আমার সামনে হাঁটু গেড়ে লাল গোলাপ নিয়ে বসে আছে। জান, আই এম সরি। কি হচ্ছে এসব? তুমি কাঁদছো কেন? কান্না বন্ধ করো। না, আগে বলেন কি হচ্ছে। তোমাকে আমি খুব বেশি বেশি ভালোবাসি। আমার ভালোবাসাটা কি গ্রহণ করবে? তারপর রাকিবের হাত থেকে গোলাপটা নিলাম। এতক্ষণ আমার সাথে এরকম করলেন কেন? পাগল বউটা আমার, তোমাকে আমি ভালোবাসি বলেই তো বিয়ে করেছি, তাই না? মানে? মানে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনতাম। তারপর মা বাবাকে নিয়ে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। তারপর তোমাকে বিয়ে করার পর বাসর ঘরে তোমার সাথে যা করেছি, সবই মজা করেছি। আর এখন? সত্যি বলছি, খুব বেশি ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসবে না? না, কেন? এখন বাসি। কি? কিছু না। স্বপ্ন পূরণ হয়েছে। কিসের? এই যে ছাদে এনে হাঁটু গেড়ে লাল গোলাপিও প্রপোজ। আরে হ্যাঁ, তুমি এসব জানলে কেমনে? জানি একরকম। ভালোবাসি। কাকে? সবাইকে। চুপ। তোর ভালোবাসা শুধু আমার জন্য। আচ্ছা। জড়িয়ে ধরা যাবে? কোলে নিতে পারমিশন নেননি, জড়িয়ে ধরতে পারমিশন নিচ্ছেন? তারপর রাকিব আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলো। তোমার না এখন পিরিয়ড চলছে? কে বলেছে? আসো, এখন রেস্ট করবে। শোনো, আমি সরি। কি? তোমাকে চিনতে পারিনি। তুমি আসলেই খুব ভালো। আমার জন্য তুমিই পারফেক্ট। ধুর পাগলি মেয়ে। এখন মনে হচ্ছে আমি আমার জীবন সঙ্গী পেয়েছি। আমার ভালোবাসার মানুষ পেয়েছি। একটা চুমু দেবে? আগে রুমে চলো। ঘুম থেকে উঠেই হাত মুখ না ধুয়ে আগে ফেসবুকে ঢুকলাম। এটা আমার রোজকারের অভ্যাস। হাঁটতে বসতে খেলাধুলা খাওয়া আড্ডা সবখানেই সবসময়ই আমার ফেসবুক লাগবেই। এক কথায় বলতে গেলে আমি ফেসবুকের পোকা। ফেসবুক স্যার 1 মিনিটও আমার চলে না। নিউজ ফিড চেক করছিলাম, হঠাৎ একটি মেসেজ আসলো। মেসেজটি দেখে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মেসেজটি ওপেন করলাম। হাই, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি? হুম, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন তা জানতে চাইনি, আপনি কে সেটাই জানতে চাইছি। ওমা, আপনি আমাকে চেনেন না? আপনি কোন আকাশের চাঁদ যে আপনাকে চিনব? আমাকে না চেনার তো কথা নয়। আমরা একই পেজে কাজ করি। ও, কোন পেজে?
কোন পেজ এটাও বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না। সত্যি কি আপনি আমাকে চেনেন না? কতবার বলবো? সত্যি আমি আপনাকে চিনি না? চেনেন না? নাকি না চেনার ভান দেখাচ্ছেন? আজব তো! আমি আপনার সাথে ভাব দেখাবো কি জন্য? আমি পর কারো সাথে ভাব দেখাই না। হুম, এজন্যই দেখাচ্ছেন। আমি তো আর পর কেউ নই। অ্যাঁ? চিনি না জানি না, তাহলে আপনি আমার আপন হলেন কি করে? কেন? আপনি না পেজের অ্যাডমিন প্যানেলে বলেছিলেন, পেজের সবাই আপনার ফ্যামিলির মতো? হ্যাঁ, তা বলেছিলাম। কিন্তু আপনাকে তো আর পার্সোনালি বলিনি। সে আপনি যেভাবেই বলুন না কেন, अपुन ने पर्सनली ले लिया। हम भी पेज में कम करते हैं। सो आपके हिसाब से हम बहुत क्लोज है। এই যে থামেন। আমার সাথে একদমই হিন্দি বলবেন না। আমি হিন্দি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কিন্তু আমি কোনো রেলগাড়ি না যে থামবো। উফ! আপনি একটা পেইন। মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। তাই ফেসবুক থেকে বের হয়ে আসলাম। কলেজ ক্যাম্পাসে ফেসবুকে লগইন করতেই দেখি আবার ওই আইডি থেকে মেসেজ। এই যে কথা না বলে চোরের মতো পালিয়ে গেলেন কেন? আপনার প্রবলেমটা কি আন্টি? বলে রিপ্লাই দিলাম। দেখি সাথে সাথেই আবার মেসেজ আসলো। এই বেয়াদব ছেলে, আমাকে আন্টি বলছো কি জন্য? আমাকে কি আন্টির মতো দেখায়? খবরদার, আমাকে আন্টি বলবা না। আচ্ছা সরি। কিন্তু আমাকে নক করছেন কি জন্য? আপনার সাথে দেখা করব, তাই। মানে কি? আমার সাথে কেন দেখা করবেন? আমি আপনার ফ্যান যে, তাই। ফ্যান? হুম, ফ্যান। হা, হা, হা! আমার একটা ফ্যান তো সিলিংয়ে, আর একটা টেবিলের ওপর। তা আপনি কোনটা? ফাজলামো করেন? আমি ওই ফ্যান হতে যাব কি জন্য? আমি আপনার ভক্ত। ভক্ত? আমার যে ভক্ত আছে জানতাম না তো। ইয়ার্কি রাখেন। আপনার ভক্ত না হয়ে কোনো উপায় আছে? আমি তো বাবা ভালোবাসা-টালোবাসায় বিশ্বাস করতাম না। কিন্তু আপনার গল্প পড়ে আমি নিজেই ভালোবাসার প্রেমে পড়ে গেছি। মাঝে, মাঝে ভেবে অবাক হই। আপনি এত সুন্দর গল্প লেখেন কি করে? কি করে আবার? হাত দিয়ে, কখনো খাতা কলমে, আবার কখনো কিবোর্ডে। আপনি তো বড্ড বাজি। কথায়, কথায় খালি ফাজলামো করেন। আর শুনুন, শুধু আমি একা নই। অনেক মানুষই আপনার ভক্ত। ভালো লেখেন বলে আবার ভাব নিয়েন না। আমরা আছি বলেই আপনারা লিখতে পারেন। জি। কিছু বললেন না যে? কি বলবো? দেখা করার ব্যাপারে। ও আচ্ছা, ভেবে দেখি। আবার ভাব নিচ্ছেন? হুম, না, না। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। আমার সাথে আপনার দেখা করার ইচ্ছে নেই বললেই পারেন। আরে না, তা নয়। তো নয়তো কি? আচ্ছা ঠিক আছে। কাল ক্যাফেটেরিয়ায় ঠিক বিকেল ৫ টায়। ওকে? সত্যি? হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অনেকগুলা থ্যাংক ইউ। হুম, আপনাকেও। এতক্ষণ ধরে যে মেয়েটার সাথে কথা বললাম, ওর নাম তাসমিয়া। আমরা একসাথেই কাছে আসার গল্প পেজে কাজ করি। আমি ওকে চিনি। শুধু চিনি বললে ভুল হবে। আমি ওকে অনেক ভালো করে জানি। চেনা সত্ত্বেও না চেনার ভান করার একটা কারণ আছে। কেননা আমি মনে করি কিছু, কিছু প্রিয় মানুষকে নিজের দুর্বল জায়গায় কথা বলা উচিত না, বা বুঝতে দেওয়াও ঠিক না। কারণ এটা জেনে গেলে অন্য সময় এই দুর্বল জায়গায় সে আঘাত করবে। তাসমিয়া আমার দুর্বল জায়গার মধ্যে অন্যতম। তাসমিয়ার নাম যত না সুন্দর, দেখতেও আরো অনেক বেশি সুন্দর। জানি না আমি ওর প্রতি কেন এত দুর্বল। ওকে অনেক বেশি পছন্দ করি বলে হয়তোবা। আবার হয়তোবা ওকে ভালোও বাসি। তাই। ওর সাথে আমার ১ম দেখা হয় প্রায় ২ মাস আগে। দিনটা এখনো আমার মনে আছে। ডিসেম্বরের ১০ তারিখ ছিল। তখন হালকা, হালকা বাতাসের সাথে শীতের আগমন হচ্ছিল মাত্র। এমন সময় প্রায় দিনেই প্রখর রোদ থাকে। আবার রাতে অনেক ঠান্ডা। ওইদিনও এর ব্যতিক্রম ছিল না। রিকশা করে বন্ধুর বাসায় যাচ্ছিলাম। কিন্তু পথিমধ্যে বাধল বিরাট জ্যাম। এমনিতেই অনেক রোদ, তার উপরে জ্যাম। মেজাজটাই বিগড়ে গেল। এদিকে ভেতরটা প্রায় শুকিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবলাম একটুখানি পানি খেলে মন্দ হতো না। কিন্তু এই জ্যামের মাঝে এখন পানি পাবো কোথায়? তাই বাধ্য হয়ে রিকশায় বসে রইলাম। এমন সময় টুপ করে এক ফোঁটা পানি এসে আমার হাতের ওপর পড়ল। বুঝতে পারলাম না এটা কোথা থেকে আসলো।
ভাবতে না ভাবতেই দেখি টুপটুপ করে আরো অনেকগুলো বৃষ্টির ফোঁটা এসে গায়ে পড়ল। কিন্তু এই রৌদ্রময় দিনে ফকফকা আকাশে হঠাৎ বৃষ্টি আসলো কেমনে? সবই আল্লাহর লীলা খেলা। অবশ্য মনে মনে অনেক খুশি হলাম, কেননা শুনছি বৃষ্টি প্রথম ফোঁটায় যার গায়ে পড়ে সে অনেক ভাগ্যবান হয়। জানি না আমার ভাগ্যে কি আছে। এসব ভাবতে না ভাবতেই ঝুম করে বৃষ্টি শুরু হলো। রিকশার হুড তুলতে গিয়ে সামনের গাড়ির দিকে চোখ পড়তেই আমি পুরোই হয়ে গেলাম। রেশমি চুড়ি পরা একটা মেয়ের হাত গড়িয়ে ভেতর থেকে বাইরে বের হয়ে এলো। জানি না কেন আমার চোখ ওই হাতের দিকে গেল। জানি না কেন আমার চোখ ওই হাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। বৃষ্টির ফোঁটাগুলো হাতটা স্পর্শ করতে দেখে আমার ভেতরও কেমন যেন আলাদা একটা অনুভূতি স্পর্শ করতে শুরু করলো। একটা সময় গাড়ি থেকে মেয়েটা বের হয়ে এলো। মেয়েটাকে দেখেই আমার হার্টবিটটা কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেছিল। এত সুন্দর একটা মেয়ে, মায়াবী চেহারা, চোখগুলো টানা টানা, দেখে মনে হচ্ছিল হৃদয় করা। চোখ দুটো আল্লাহ অনেক যত্ন করে বানাইছেন। আমি কোনোভাবেই মেয়েটার থেকে চোখ ফেরাতে পারছিলাম না। নির্লজ্জের মতো মেয়েটার দিকে তাকিয়েই রইলাম। মেয়েটা বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তার পাশে কয়েকটা পিচ্ছির সাথে গিয়ে লাফালাফি করা শুরু করে দিল। আমি ঠাই মেয়েটার দিকে হাঁ করে তাকিয়েই রইলাম। জীবনে অনেক মেয়ে দেখেছি, কারো দিকে এভাবে কখনো তাকাইনি। কিন্তু জানি না কেন এই মেয়েটাকে শুধু এত দেখতে ইচ্ছে করছিল। এতক্ষণ আমি মেয়েটার দিকে এতই মগ্ন ছিলাম যে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছি, সেটা বুঝতেও পারিনি। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আমরা চাইলেও নিজের ইচ্ছায় কিছু করতে পারি না। তখন আপনা আপনি কখনই সব হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। সবকিছু সাইডে রেখে আমার মনটা মেয়েটার কাছেই পড়ে থাকতে চাইলো। কিন্তু পোড়া কপালে কি আর সুখ বেশি সয়? এমন সময় জ্যামটা ছাড়তে হলো। এদিকে মাঝ রাস্তায় রিক্সা থেকে নামতে পারছিলাম না। রিক্সাওয়ালাকে রিক্সা সাইড করতে বললাম। রিক্সা থেকে নেমে দৌড়ে রাস্তার পাশে আসলাম। কিন্তু এ কি, মেয়েটা দেখি নাই। এদিক ওদিক তাকালাম, দেখতে পেলাম না। চারদিক ভালো করে দেখলাম, কিন্তু কোথাও আর মেয়েটাকে দেখতে পেলাম না। ধুর, ভাগ্যটাই কুফা। প্রথম দেখার পর থেকেই মেয়েটির বৃষ্টিতে ভেজার দৃশ্যটি বারবার চোখের সামনে ভেসে উঠছিল। কিছুতেই মেয়েটার কথা মাথা থেকে নামাতে পারছিলাম না। এই কয়দিন মেয়েটিকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। একদিন আমি আর আমার বন্ধু রাশেদ বই মেলায় গেলাম। এই স্টল সেই স্টল ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু কিছুই ভালো লাগছিল না। হঠাৎ একটা স্টলে তাকাতেই আমার চোখ ওখানেই আটকে গেল। স্বপ্ন না বাস্তব, কিছুই বুঝতে পারছিলাম না। এই কদিন ধরে আমি পাগলের মতো যে মেয়েটিকে খুঁজে বেরিয়েছি, সে এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে। রাশেদকে মেয়েটিকে দেখালাম। ও অনেক জোর করলো মেয়েটার সাথে গিয়ে কথা বলতে, কিন্তু আমার সাহস হলো না। এরপর রাশেদি মেয়েটার সব ডিটেলস আমাকে এনে দিল। ওর নাম তাসমিয়া তানি। মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়ে। ওর বাবা পুলিশ কমিশনার। ওরা থাকে নীলকুঞ্জে। ব্লা 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 আরও কত কি। বন্ধুরা পারেও বটে। কিভাবে যে এত তথ্য জোগাড় করলো আল্লাহই জানে। এরপর তাসমিয়ার সাথে আমার আরো ৫-৬ বার দেখা হয়েছিল, কিন্তু কোনো কথা হয়নি, কেননা আমি কখনো ওর সামনে দাঁড়াবার সাহস পাইনি। জানি না কেন কেমন একটা ভয় কাজ করতো। তারপরও ফেসবুকে আমি পেজে কাজ করি, ওই পেজে জয়েন করে। তখন আমার খুশি আর কে দেখে। অনেকবার কথা বলার পর চিন্তা করছিলাম, কিন্তু কেন জানি আমার সাহসে কোলাচ্ছিল না। পুলিশ কমিশনারের মেয়ে, তার উপর অসম্ভব সুন্দরী, আমাকে যদি পাত্তা না দেয়। এইভাবে আর কথা বলা হয়নি। থাক বাবা, কাছে গিয়ে কষ্ট পাওয়ার চেয়ে দূর থেকে ভালোবাসাই ভালো। আমার সব গল্পই একমাত্র ওকে ভেবেই লেখা। কাল ওর সাথে দেখা করব। মনের মধ্যে অনেকটা উত্তেজনা কাজ করছে, সাথে সাথে নার্ভাসও লাগছে। একটা ক্ষুধার্ত বেড়ালকে ১ প্লেট মাছ দিলে সে স্বাদ পাস না ভেবেই মাছগুলো গপাগপ করে সব খেয়ে ফেলে। কিন্তু খাওয়ার পর তো তা বেশিক্ষণ হজম করতে পারে না। আমার অবস্থাও তেমন, ক্ষুধার্ত বেড়ালের মতো মনে হচ্ছে। আর যাই হোক, কালকের সুযোগ হাতছাড়া করা যাবে না। সারারাত সারাদিন অনেক কল্পনা জল্পনা করে কাটালাম। কোনো কাজই মন লাগাতে পারছিলাম না। সারাক্ষণই ভাবছিলাম কখন ৫টা বাজবে আর কখন তাসমিয়ার সাথে দেখা করতে যাব। কোনো রকমে ৪টা বাজতেই ক্যাফেটেরিয়ার দিকে রওনা দিলাম। রাস্তায় একটু জ্যাম থাকায় ৪:৩০টায় পৌঁছালাম। নইলে আরও ১০ মিনিট আগে আসতাম। ক্যাফেটেরিয়ার সুবিধা মতো একটা জায়গা খুঁজে কর্নারের টেবিলে একটা চেয়ারে বসে পড়লাম। মনে মনে হাবিজাবি কত কথাই না ভাবতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো ৪:৫০। আজ কোনোভাবেই যেন সময় কাটতে যাচ্ছে না। এতদিন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগতো। কিন্তু আজ মোটেও বিরক্ত লাগছে না। উল্টো অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। তাসমিয়া আমার জীবনে না আসলে হয়তো কখনো বুঝতেও পারতাম না। মাঝে মাঝে অপেক্ষাও এক প্রকার সুখ আছে। সারাক্ষণই মনে হয়
এই বুঝি এলো, এই বুঝি এলো। একবার ঘড়ির দিকে তো আর একবার পথের দিকে তাকানো, ঠিক যেন লুকোচুরি খেলা। প্রায় ৫টা ১০-এর দিকে তাসমিয়া এলো। ওকে দূর থেকে দেখেই আমি দাঁড়িয়ে পড়লাম। তাসমিয়াকে দেখেই আমার চোখ কপালে উঠে গেল। এটা মানুষ না ডানাকাটা পরী? কিছুই বুঝতে পারছিলাম না। একটা মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে? ওকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তাসমিয়াকে আজ নীল রঙের শাড়িতে অসম্ভব রকম সুন্দর লাগছে। এমনিতেই নীল রং আমার অনেক পছন্দ। তার উপর যদি ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল থাকে, তাহলে কি আর ফিদা না হয়ে উপায় আছে? ওর দিকে একদৃষ্টিতেই তাকিয়ে রইলাম। কাছে আসেই তাসমিয়া গলা হাঁকি দিল। আমি ঘর ছেড়ে বাস্তবে আসলাম। তবে অনেক লজ্জা লাগছিল। বেহায়ার মতো শুধুই ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। কে জানি বলছিল, ছেলেরা প্রেমে পড়লে নাকি লজ্জা পায়। কথাটার বাস্তব প্রমাণ আজ পেলাম। যে ওই কথাটি বলেছিল তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু কে ওই কথাটি বলেছিল এখন ঠিক মনে পড়ছে না। আরে এই কথাটি তো আমিই বলেছিলাম। নার্ভাসে সবকিছু গুলিয়ে ফেলছিলাম। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। প্রায় ৫ মিনিট ধরে বসে আছি, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছি না। আপনার আপনার সাথে সাথে কিছু। কিছু হঠাৎ করে দুজন একসাথে বলে উঠলাম। একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করলাম। দুজনের লজ্জা পেলাম। আরো কিছুক্ষণ নীরব ছিলাম। তারপর আবার দুজনে বলে উঠলাম, আপনাকে আপনাকে কিছু কিছু বলার বলার ছিল। ছিল। তারপর তাসমিয়া বলল, বলেন, কি বলবেন? না আপনি বলেন। আপনি বলেন, আমি শুনছি। আমতা আমতা করে বললাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনাকে হলুদ পাঞ্জাবিতে ভালো মানিয়েছে। ধন্যবাদ। হিমু বুঝি অনেক পছন্দ করেন? তেমন না, রূপাকেই আমার অনেক পছন্দ। আমার কিন্তু হিমুকেই সবচেয়ে বেশি ভালো লাগে। ও আচ্ছা। আপনি অনেক ভালো গল্প লিখেন। ভালো লেখি কিনা জানি না, তবে মানুষের হৃদয়কে যাতে আমার লেখার নাড়া দিতে পারে সেই হিসেবেই লেখার চেষ্টা করি। আপনিও তো কম নন। আপনিও অনেক ভালো লিখেন। কই না তো, আমি তো গল্প লিখতে পারি না। গল্প না লিখেন, কিন্তু ভালোবাসা নিয়ে তো সুন্দর সুন্দর কথা লিখেন। যাক, মিথ্যে হলেও আপনার মুখে প্রশংসা শুনে ভালো লাগছে। মিথ্যে নয়, সত্যি। আচ্ছা, বাদ দেন। কি খাবেন বলেন? আমি কিছু খাবো না বলার পরও আমার জন্য কফি আর ওর জন্য আইসক্রিম অর্ডার দিল। কথা বলতে বলতে কখন যে নার্ভাসনেস কেটে গেছে বুঝতেও পারিনি। ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে দুজনে রাস্তায় হাঁটতে লাগলাম। তাসমিয়ার সাথে হাঁটতে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তাসমিয়া বলল, আমার সাথে ওই লেকের ধারে একটু হাঁটবেন, নাকি এখনো ভাব দেখাবেন? আমি হ্যাঁ কিংবা না কিছুই না বলে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। লেকের ধারে হাঁটতে হাঁটতে তাসমিয়া বলল, আপনি না কি যেন বলতে চাইছেন? না কিছু না বলে আমি আবার বললাম, আপনিও তো কিছু একটা বলতে চাইছিলেন। তাসমিয়া আমার কথার জবাব না দিয়ে হাঁটতে থাকলো। হঠাৎ থমকে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার সব গল্পের চরিত্রে তাসমিয়া নামটা কেন থাকে? আমি আপনার সব গল্পই পড়েছি। সব গল্পেই একই নাম। কেন? বিশেষ কোনো কারণ নেই, এমনি। মিথ্যা। কি মিথ্যে? আপনি মিথ্যা বলছেন। মিথ্যে কেন বলবো? আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলছেন। সত্যিটা বলুন। আপনি আবার চোখের ডাক্তার নাকি? হেয়ালি করবেন না। আমার কথার জবাব দিন। এটা জানা কি খুব জরুরি? হুম, অনেক। পরে এক সময় বলি। না, এক্ষুনি বলুন। জোর করছেন? যদি ভাবেন তবে তাই। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। সত্যি বলতে সাহস হচ্ছিল না। আবার মিথ্যেও বলতে পারছিলাম না। কিছুক্ষণের জন্য থমকে গেছিলাম। একবার মনে হচ্ছে ওকে সব সত্যি বলে দেই। কিন্তু আবার মনে হচ্ছে যদি ভুল বুঝে। এদিকে আমি আর ওর থেকে দূরে থাকতেও পারছি না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, এবার সব সত্যিই বলে দিব। যা হবার হবে। নিজেকে মনে মনে প্রস্তুত করলাম। সাহস নিয়ে ওর সামনাসামনি দাঁড়ালাম। তাসমিয়া আবার বলল, কি হলো বলেন? আমি আর দেরি করলাম না। পকেট থেকে ওর জন্য কেনা আংটিটা বের করলাম। যদিও মানুষ হিসেবে আমি মোটেও রোমান্টিক না, তবুও একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করলাম। কেননা মেয়েরা রোমান্টিকতা অনেক পছন্দ করে। তাই হাঁটু গেড়ে বসে তাসমিয়ার দিকে আংটিটি বাড়িয়ে দিয়ে বললাম, তাসমিয়া, আই লাভ ইউ। উইল ইউ বি মাইন ফর এভার? আমি আবার বললাম, সত্যি তো এটাই, যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে আমি পাগল হয়ে গেছি। দিন কি রাত কি, খাওয়া নেই দাওয়া নেই, সারাক্ষণই শুধু তোমার কথাই ভাবতে ভালো লাগে।
24 ঘন্টার মাঝে একটা সেকেন্ডের জন্যও আমি তোমায় ভুলতে পারি না। আমি হয়তো তোমায় অনেক কিছু দিতে পারবো না, কিন্তু প্রাণ খুলে ভালোবাসা দিতে পারবো। আমি হয়তো তোমায় অনেক সুখে রাখতে পারবো না, কিন্তু কখনো তোমার চোখের জল মাটিতে পড়ার আগেই তোমার মুখে হাসি ফোটাতে পারবো। তোমার হাতটা কি আমায় সারা জীবনের জন্য ধরতে দেবে? এক নাগালেই তাসমিয়াকে কথাগুলো বলে ফেললাম। আমার কথা শুনে মনে হলো তাসমিয়া আকাশ থেকে পড়ল। ও হাঁ করে দাঁড়িয়েছিল। বুঝতে পারছিলাম না ও কি বলবে বা কি বা করবে। তাসমিয়া আমার হাত থেকে আংটিটা নিল। দেখে মনে হলো ও অনেক কনফিউশনে পড়ে গেছে। আংটিটা হাতে নিয়ে আংটির দিকে কিছুক্ষণ তাকালো। তারপর আমার কথার জবাব না দিয়ে ধীর পায়ে উল্টো পথে এক পা করে এগোতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না যে ও আমায় ভালোবাসে না। খুব কষ্ট লাগছিল। অজান্তেই চোখের কোণে পানি এসে গেল। গাল বেয়ে টুপ করে পানির ফোঁটা মাটিতে পড়ল। কোনোভাবেই মানাতে পারছিলাম না নিজেকে যে তাসমিয়া আমাকে ফিরিয়ে দেবে। আমি ওর নিশ্চুপে চলে যাওয়া দেখতে পারছিলাম না, তাই আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলাম। কিন্তু তাসমিয়া কিছুদূর গিয়ে আমাকে অবাক করে দিয়ে ঘুরে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এরা স্বপ্ন নাকি সত্যি, এর ফারাক আমি এই মুহূর্তে বুঝে উঠতে পারছিলাম না। আমিও তাসমিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তাসমিয়া আমার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসো আগে বলনি কেন? আমাকে কাঁদাতে খুব মজা লাগে না? আগে বলার সুযোগ পাইনি যে। সেই প্রথম যেদিন তোমায় রাস্তায় একটা বৃদ্ধ লোককে সাহায্য করতে দেখি, সেদিন থেকেই তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করে। তারপর তোমায় বইমেলায় দেখে তোমার সম্পর্কে ধীরে ধীরে জানতে শুরু করি, কিন্তু লজ্জায় কখনো তোমার সামনে আসতে পারিনি। তোমায় ছাড়া আর একা থাকতে না পেরে লজ্জা শরমের মাথা খেয়ে আজ ভালোবাসি বলবো বলে তোমার সামনে দাঁড়িয়েছি। তোমায় সত্যি আমি অনেক ভালোবাসি। তাসমিয়া কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল। আমার বুক থেকে ওর মুখটা তুলে চোখের পানি মুছে দিলাম। মেয়েটা বড়ই অদ্ভুত। কান্না ভেজা মুখেও অসম্ভব মায়া কাজ করছে। আমি বললাম, আচ্ছা বাবা, সরি। আমি কি জানতাম যে তুমিও আমায় ভালোবাসো? এবার তো কান্না থামাও। অবশ্য তোমার কান্নামাখা মুখ দেখতে খারাপ লাগছে না। চুপ, একদম চুপ। আমাকে ছেড়ে কখনো কোথাও যেতে পারবা না। আচ্ছা, যাব না। কিন্তু এবার তো ছাড়ো। বলছি না চুপ? আরে সবাই দেখছে তো। দেখুন, তাতে কি আসে যায়? জড়িয়ে ধরতে বলেছি, ধরো। পারবো না। পারবো না মানে? এই পারবো না মানে কি? ধরো, নইলে আব্বুকে বলে 14 শিকের ভেতরে ঢুকিয়ে দেব। বাপরে, কি দাজ্জাল মেয়ে! হুম, আমি দজ্জাল। ভালোবাসায় কমতি হলে আমি তোমাকে ছেড়েও কথা বলবো না। কি আর করা, কোনো উপায় না দেখে আমিও জড়িয়ে ধরে থাকলাম। আরে ভাই, আপনারা আরো কি চান বলেন তো? আরো কিছু চান? আপাতত বিদায় হন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। তখন না হয় আরো কিছু ঢেলে দিব। রেডি হয়ে থাকুন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিয়েন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। তাহলে সবার আগেই আপনার কাছে চলে যাবে ভিডিওটি। নতুন নতুন ভিডিও পেতে এই কাজটি করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দরজা খুলে ইরা তার হবু শাশুড়িকে দেখে অবাক হয়ে বলল, আন্টি এত রাতে? তোমার মা কই? এই তো, আছে বাসায়। ভেতরে আসুন। ইরার বুকের ধুকপুকানি বেড়েই চলেছে। 1 সপ্তাহ হয়ে গেল ইরা আর সোহানের বিয়ে ঠিক হয়েছে। ইরাকে সোহানের মা আংটি পরিয়ে গিয়েছিল। আর মাত্র 25 দিন পরে বিয়ে। এর মাঝে এমন কি হলো যাতে এত রাতে সোহানের মা বাসায় চলে আসলো, তাও কিচ্ছু না বলে? ইরা সোহানের মা আর মামিকে বসিয়ে তার মাকে ডাকতে গেল। সোহানের মামি সোহানের মাকে ইশারা দিয়ে বলছেন, আপা, মেয়ের পায়ের দিকে তাকান। তিনি নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার পায়ের দিকে। ইরা খুঁড়িয়ে হাঁটছে। মা, সুহানের মা আর মামি এসেছে। এত রাতে কিছু জানেনি তো? আমি আগেই বলেছিলাম, তাদের সব বলে দাও। তুই গিয়ে ওটা পড়ে নে। কি ব্যাপার বেয়ান, না বলেই আসলেন? বলে আসলে তো অভিনয় করতে সুবিধে হতো, তাই না? মানে? সোহানের মা চেঁচিয়ে চেঁচিয়ে ইরাকে ডাকতে লাগলো। আসতে ডাকুন, ওর বাবা অসুস্থ। রাখেন তো, আপনাদের নামে মামলা করব। আমার ছেলেকে প্রতারণা করেছেন আপনারা। ইরা আসলো সোহানের মায়ের সামনে। এখনো সোহানের মা ইরার পায়ের দিকে তাকিয়ে আছে, আর ইরার মা সোহানের মায়ের চোখের দিকে। ইরা ধীরে ধীরে হেঁটে পাশে এসে বসছে। ইরা, তোমার পা দেখাও তো আমাকে।
ইরা চমকে গিয়ে সোহানের মায়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে যা ভয় পেয়েছে তাই হয়েছে। কি হলো দেখাও। ইরা আঁতকে উঠল। ইরা ডান পাটা বের করে দেখালো। আরেকটা দেখাও। ইরা নিচের দিকে তাকিয়ে কাঁদছে। ইরার মা মেয়ের কান্না দেখে নিজেও কান্না করে মেয়েকে বলছে। দেখা মা। ইরা বাম পাও বের করে দিল। সোহানের মা পা দেখেই বলে। ছি 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 ছি, আপনার মেয়ে পঙ্গু, এই প্লাস্টিকের পা পরিয়ে রেখেছেন। আমার মেয়ে পঙ্গু নয়, ওর বাম পা 1.5 ইঞ্চি ছোট, তাই কৃত্রিম পা পরে হাঁটতে স্বস্তি পায়। এই তো প্রতিবন্ধী, দেখছেন আপা, আমরা তাহলে খবরটা ভুল পাইনি। আর এই মেয়েকে আমাদের সুন্দর ছেলের উপর গছিয়ে দিতে চেয়েছে। আমার ছেলেকেও ঠকাইছে এরা। সোহান নিজে ইরাকে পছন্দ করেছে। আমার ছেলে জানতো না মেয়ে প্রতিবন্ধী, জানলে নিশ্চয়ই একে বিয়ে করতো না। ইরা নিচু হয়ে শুধু চোখের পানি ফেলছে। এ পানি আজ নতুন নয়, ছোট থেকে পাড়ার প্রতিবেশী এ পানি ইরাকে অনেক তাচ্ছিল্য ভরা সান্ত্বনা দিত। স্কুলের বন্ধুরা অনেকেই ইরাকে দেড় পা বলে ডেকে লজ্জা দিত। কেউ কেউ পেছনে বসে বলতো, ইস, এ মেয়েকে কে বিয়ে করবে। নিজের প্রতি নিজেরই রাগ হতো ইরার। সোহানের মা ইরার হাতে আংটি খুলে নিল আর চলে যাওয়ার সময় বলে উঠল। আমার ছেলেকে যে আন্টি দিয়েছেন তা দিয়ে যাব। আমি তো বিয়ের আশা ছেড়ে দিয়েছিলাম। সবার অবজ্ঞা শুনে একসময় নিজেকে তৈরি করেছিলাম যে সারা জীবন অবিবাহিত থাকব। কিন্তু সবই এলোমেলো করে দিল সুহান। 1 বছর যাবৎ আমায় পাবার জন্য কি না কি করেছে ছেলেটি। ওর ইচ্ছের কাছে আমি হেরে গিয়েছিলাম। আমারও লোভ হয়েছিল ওই মানুষকে পাবার। বলেছিলাম, এতই যদি ভালোবাসেন আমার মায়ের কাছে গিয়ে বলেন। ও ঠিকই ওর মাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিল। আমি যে ভুলেই গিয়েছিলাম আমার মতো মানুষকে স্বপ্ন দেখতে নেই। এই ভেবে চোখের পানি ফেলছে ইরার মা ইরার কাঁধে হাত দিয়ে বলল। মা কাঁদিস না। মা, আমি প্রতিবন্ধী। চুপ কর, কি বলিস তুই? মা যখন দেখলে আমি এমন অক্ষম তখন কেন মেরে ফেললে না? বলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তুই যে আমার সন্তান মা, আমার প্রথম সন্তান, আমার কলিজার টুকরা। মা, আমার ঘুম পেয়েছে, তুমি যাও। এই বলে ইরা শুয়ে পড়ল। মাঝে মাঝে একা কাঁদার খুব ইচ্ছে জাগে মেয়েদের। তখন কিছু বাহানা দিয়ে সবার আড়ালে যাওয়াই মেয়েদের ধর্ম। মেয়েরা প্রচুর কাঁদতে পারলেও তারা লুকিয়ে কান্না করতে স্বস্তি বোধ করে। রাত 1টা, কলিং বেলের শব্দ। ইরার মা দরজা খুলে দেখে সুহান। আন্টি, ইরা কই? কি, আন্টি ফেরত দিতে এসেছো? সেটা আমায় দিয়ে যাও। ও কই? ওর সাথে আর দেখা করতে হবে না। 5 মিনিট সময় দিন আন্টি, কথা বলেই চলে যাব। ইরার মা হাত জোর করে বলে। বাবা, আমাদের ভুল হয়েছে, সেটা মানি। দয়া করে ওকে আর অপমান করো না। তুমি যাও, ও আর রুমেই আছে। সুহান ইরার রুমে গিয়ে দেখে রুম অন্ধকার। আলো জ্বালাতেই ইরা চোখ বন্ধ করে ফেলে। মা প্লিজ, আলো নিভিয়ে দাও। আলো আমার ভালো লাগে না। ইরা, সুহানের গলা শুনেই ইরা তড়িঘড়ি উঠে বসে। আপনি? হুম। অপমান করা বুঝি বাকি আছে? করুন। আমি লুকিয়েছি, তাই অপমানই আমার কাম্য। আমার মতো মানুষ কারো বউ হওয়া যে পাপ। আমি তো আমৃত্যু বোঝা। হয়েছে বলা? ইরা নিজের পা ওড়না দিয়ে ঢেকে নিল। আমায় ক্ষমা করে দিন। আমার উচিত ছিল আগেই বলা আমি প্রতিবন্ধী। সুহান ইরার পাশে বসলো। ইরা, কাকে তুমি প্রতিবন্ধী বললে? নিজেকে তুমি স্পেশাল, আর দুনিয়াতে স্পেশাল লোককেই মানুষ অবজ্ঞা করে। সুহান ইরার পায়ের উপর থেকে ওড়না সরিয়ে পা হাতে নিল। পা ছাড়ুন। পা এমন লাল হয়ে আছে কেন? কৃত্রিম পা পড়তে পড়তে ঘা হয়েছে। কই সেই পা? ইরা খাটের পাশ থেকে 2 পা সোহানের হাতে দিল। সোহান তা দূরে ফেলে দিল। কি করছেন? যে পা হাঁটতে শেখানোর নাম করে ঘা বানিয়ে দেয়, সেই পায়ের দরকার নেই। মেয়েদের জন্ম কেন জানো? কেন? বাচ্চা বয়সে বাবার হাত ধরে হাঁটতে, এবং প্রাপ্তবয়স্কে বরের হাত ধরে হাঁটার জন্য। দেখি, উঠে দাঁড়াও। ইরা সোহানের দিকে তাকিয়ে আছে। সোহান ইরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে। হাত দাও। ইরা হাত দিল। সোহানের হাত শক্ত করে ধরে দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইরা, হুম। এর চেয়ে নির্ভরযোগ্য কিছু হাঁটার জন্য পাবে? ইরা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মাথা নাড়াচ্ছে। তোমায় আমি ভালোবেসেছি, তোমায় দেখে,
তাতে তোমার কি আছে বা কি নেই তা বিচার করে নয়। পুরো তোমাকেই আমার দরকার। মায়ের কথায় কষ্ট পেও না। মা তোমার দুর্বলতা নিয়ে শুধু আঘাত করেনি, সাথে করেছে আমার দুর্বলতা নিয়ে। আপনার? আমার পুরো দুর্বলতাই তো তুমি। তোমার দুপা না থাকলেও আমি তোমাকে বিয়ে করতাম। অনেক ইচ্ছে ছিল সবার থেকে আলাদা একজনকে বিয়ে করব। আল্লাহ ঠিক তেমন একজনকে আমার জন্য দিয়েছেন, যে আমার উপর অন্ধ আস্থা রাখবে, আমাকে ছাড়া এক কদম পথ চলতে পারবে না। ঝগড়া হলেও বলবে, সোহান, আমায় আমার বাসায় দিয়ে আসো। ইরা হেসে দিল। দেও, কি? হাত দাও, আংটি পরাবো না? সোহান ইরার হাতে আংটি পরিয়ে দিল, হাতে চুমু দিয়ে বলল, আর কষ্ট আছে? ইরা চোখ ভর্তি পানি নিয়ে বলল, না। তাহলে কাঁদছো যে? আনন্দে। দেখো না তুমি কি সুন্দর। আনন্দেও কাঁদতে পারো, কিন্তু আমি পারি না। অক্ষম আমি, মনের দিক থেকে অক্ষম। তাহলে এখন প্রতিবন্ধী যদি বলা হয়, তাহলে তো আমি প্রতিবন্ধী, তাই না? ইরা সোহানের বুকে নিজের মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। সোহান ইরার মাথায় হাত রেখে বলল, পাগলি মেয়ে, তোমার কান্না দেখে আমারও কাঁদতে ইচ্ছে করছে। একটু কান্না করা শিখাবে আমায়? দরজার আড়ালে দাঁড়িয়ে ইরার মাও কাঁদছে। এ কান্না কষ্টের নয়, এ কান্না আনন্দের। অনেকদিন এর জমে থাকা কষ্ট, আক্ষেপ আর অপমানের আজ সমাপ্তি হলো যে। আশার আমাকে করা প্রথম মেসেজটা ছিল এমন। আমি কালো বলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি, তাই না? মেসেজটা চোখে পড়তেই বড্ড অবাক হলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার জন্য এরকম মেসেজ সাধারণত আজ পর্যন্ত কেউ করেনি। মেয়েটার আইডিতে ঢুকে দেখলাম প্রোফাইল পিকচার এবং কভারে কালো একটা মেয়ের পিক দেওয়া। অ্যাকসেপ্ট করে মেসেজে রিপ্লাই দিলাম। নিজেকে অনেক ছোট মনে করেন আপনি? কয়েক সেকেন্ডের ভেতরে রিপ্লাই আসলো। না, কিন্তু কোনো রাইটারকে অ্যাড দিতে নিজেকে ছোট লাগে। এমনিতেই তারা কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, তার উপর আবার আমার মতন কালো একটা মেয়ে। কালো মানেই অসুন্দর, এটা আপনাকে কে বলল? দেখুন রাইটার সাহেব, এই দুনিয়ায় সবচাইতে অবহেলিত মেয়ে মানুষ তারাই যাদের রং কালো, আর আমি তাদের মধ্যেই একজন। আপনার সাথে তর্কে যেতে চাই না। শুধু একটা কথা বলি, মাথায় রাখবেন, ফর্সা মানেই সুন্দর বা কালো মানেই অসুন্দর না। যার মনটা যত বেশি ফ্রেশ, সে তত বেশি সুন্দর। কালো মানেই অসুন্দর হলে আল্লাহ কখনো কাবা ঘরে কালো করে দিতেন না, আর মানুষ কালো ঘরটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো না। কিছু সময়ের জন্য মেয়েটা আমার মেসেজ সিন করে রেখে দিল। রাগ করছে নাকি কোনো কিছু ভাবছে, আমি ঠিক বুঝতে পারছিলাম না। প্রায় মিনিট তিনেক পর রিপ্লাই আসলো। ফারহান স্যার, কথাগুলো একদম মনের ভিতর এসে লেগেছে। নিজেকে আর কখনো কালো বলে ছোট মনে করব না। ধন্যবাদ আপনাকে। আশার সাথে প্রথম পরিচয়টা এভাবেই হয়েছিল। ওই দিনের পর থেকে প্রায় প্রতিদিন আমাদের টুকটাক চ্যাট হতো। আমি আশার সাথে কথা বলার পর বুঝতে পারলাম মেয়েটা অনেক একলা। বয়ফ্রেন্ড তো দূরে থাক, ওর কোনো ফ্রেন্ডই নাই। মেয়েটাকে দেখতাম সারাদিন অনলাইনে পড়ে থাকতো। হয়তো এই পৃথিবীর সবচাইতে একলা মানুষগুলোই অনলাইনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। প্রায় 3 সপ্তাহ পর একদিন সকালে আশা একটা মেসেজ করলো। ফারহান, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি। তুমি প্রমিস করো আমাকে না করবে, রিকোয়েস্টটা রাখবে না। বড্ড অবাক হলাম। আশার মেসেজ দেখে রিপ্লাই দিলাম। কি অদ্ভুত! কেউ না শোনার জন্য কোনো রিকোয়েস্ট করে, তাও আবার আগে না বলতে হবে। হুম, রিকোয়েস্টটা রাখবে না বলো, তাহলেই আমি বলবো। আচ্ছা, ওকে, বলো কি রিকোয়েস্ট? ফারহান, আমি জানি আমি তোমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না, তারপরেও বলছি, এই কালো মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করবে? ফেসবুক ফ্রেন্ডশিপের একটু উপরে আমাকে জায়গা দিবে? সাথে সাথে আরেকটা মেসেজ পেলাম। এবার তুমি না বলো। আমি বুঝতে পারছিলাম আশা আসলে ঠিক কি চাচ্ছে। সত্যি বলতে, আমি এই মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছিলাম। কিছু তো আছে এই মেয়েটার ভিতর। নিজেই আমাকে ফ্রেন্ডশিপ করার জন্য বলছে, আবার উল্টো আমাকে রিজেক্ট করতে বলছে। অদ্ভুত। আমি বললাম, আচ্ছা, আমাকে না করতে বললে কেন? তুমি না করলে নিজের মনকে এই বলে সান্ত্বনা দিতে পারবো যে আমি রিকোয়েস্ট করার জন্যই তুমি না করছো, অন্যথা হ্যাঁ বলতে। এই মেসেজটা দেখে আমি আর কোনো রিপ্লাই দিলাম না। কিছু মেসেজের রিপ্লাই দেওয়া যায় না, কিছু মেসেজের কোনো রিপ্লাই হয় না। ওই দিনের পর প্রায় 6 মাস কেটে গেছে। এই 6 মাসে এমন একটা দিন নেই যে দিনটা আমি আশার সাথে কথা বলিনি। এমন কোনো ঘটনা নেই যেটা আমি ওর সাথে শেয়ার করিনি। কিভাবে যে আশার সাথে এতটা ক্লোজ হয়ে গেলাম নিজেও বুঝতে পারিনি।
কিন্তু এই ৬ মাসে আমি এটা ভালোভাবেই বুঝতে পেরেছি এই মেয়েটার মন অনেক ভালো, অসম্ভব রকমের ভালো। ঐদিন রাতে আশা আমাকে কল দিয়ে বলল, ফারহান আগামীকাল আমাকে দেখতে আসছে। কথাটা শুনে আমি কেন জানি না খুশি হলাম। বললাম, আরে বাহ! এটা তো খুশির খবর। আশা কিছু সময় চুপ করে রইল। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানো ফারহান, আগেরবার যে ছেলেটা আমাকে দেখতে এসেছিল, ওই ছেলেটাও না কালো ছিল। কিন্তু ওনারা তারপরেও ৫ লক্ষ টাকা চাইলো। আমার মতো কালো মেয়েকে বিয়ে করার জন্য নাকি ৫ লক্ষ টাকা অনেক কম। আমার আব্বুর তো এত টাকা দেওয়ার ক্ষমতা নাই। আব্বু বললেন ৫ লক্ষ টাকা দিতে পারবেন না। ওরা শেষে বলল ৪ লক্ষ। আমি দরজার আড়াল থেকে নিজেকে কোরবানির পশুর মতো দাম দর করতে শুনলাম। এখন দেখা যাক আগামীকাল ওরা এসে কত টাকা চায়। আমি আশাকে ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না। চুপ করে রইলাম। আশা এবার বলল, এই জীবনটা আর ভালো লাগে না ফারহান। আমার মাঝে মধ্যে মনে হয় এই দুনিয়াটা আমার জন্য না। আমি কখন কি করে ফেলি ঠিক নাই। আশাকে একটা ধমক দিলাম। এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে বের করার জন্য বললাম। কিন্তু আমি জানি, আমি যাই বলি না কেন, এটা স্রেফ ওর কাছে একটা সান্ত্বনা মনে হবে। পরের দিন সকাল থেকে আশার নাম্বারটা সুইচ অফ পাই। সারাটা দিন নাম্বার সুইচ অফ ছিল। সারাদিন আমি আশার নাম্বারটা ডায়াল করেছি। কেন এতবার ডায়াল করেছি নিজেও জানি না। কিন্তু ভেতরটায় অনেক ভয় লাগছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা নেই, কিছু একটা হারাতে যাচ্ছি। ফেসবুকে গিয়ে একটু পর আশার আইডি চেক করছিলাম। প্রচন্ড টেনশন আর অস্বস্তি লাগছিল। ঠিক ওই মুহূর্তে আমি ফিল করতে পারলাম আমি আশাকে ভালোবেসে ফেলেছি। আমি এটাও অনুভব করলাম এই ভালোবাসায় কোনো শরীরের চাহিদা নেই, এই ভালোবাসায় কোনো সুন্দর চেহারার মায়া নেই। জাস্ট একটা চাওয়া, আমার ওই মানুষটা লাগবে, ওই সুন্দর মনের মানুষটা। সারাদিনের পর ওই দিন রাতে একটায় আশা আমাকে কল দিল। হ্যালো ফারহান। আমি বড় একটা নিঃশ্বাস নিলাম। মনে হলো বহু বছর পর আশার কণ্ঠ শুনছি। কোনো কথা বলতে পারলাম না। ফারহান সরি, কারেন্ট ছিল না সারাদিন। মোবাইলে একদম চার্জ ছিল না। সরি। আমি আবারও কোনো কথা বললাম না। আমার মনে তখন একটা কথা বারবার রিপিট হচ্ছে। আমি এই মেয়েটাকে আর হারাতে পারবো না। এক মুহূর্তের জন্যও না। আশাকে জিজ্ঞেস করলাম, দেখতে যাচ্ছিল তোমায়? আশা হাসলো, মিথ্যা হাসি। হুম, আসছিল। কিন্তু কালো মেয়েকে কারো পছন্দ হয়? আগের রাতে যে মেয়েটাকে দেখতে যাচ্ছে শুনে আমার মনে খুশি হয়েছিল, ঠিক তার পরের রাতে ওই মেয়েটাকে পছন্দ হয়নি শুনে আমার মনটা আবার খুশি হলো। কি অদ্ভুত এই মনের খেলা। মনে মনে ভাবলাম এখনই আশাকে বলে দিব তোমাকে ভালোবেসে ফেলেছি, নাকি দেখা করে বলা উচিত। আশাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আশা, তোমার ইচ্ছে হয় না আমার সাথে দেখা করতে? হয়তো, অনেকটা ইচ্ছে হয়। তাহলে চলো আগামীকাল দেখা করি। আশা কথাটা শুনে অনেক খুশি হলো। সত্যি? সত্যি দেখা করবা? হুম, বলো কোথায় দেখা করবে? প্রশ্নটা শুনে আশা এবার একটু বিষণ্ণ হয়ে গেল। কিন্তু ফারহান, আমার চেহারা যে কালো। আমি কিভাবে দাঁড়াবো তোমার সামনে? উফ আশা, তুমি এসব কথাবার্তা বাদ দিবা। আগামীকাল আমাদের দেখা হচ্ছে, ওকে? আমি মেসেজ করে তোমার জায়গা বলে দিচ্ছি। হুম, ওকে। সত্যি বলতে মনের ভিতরে একটা আনন্দ কাজ করছিল। ভালোবাসার মানুষটাকে প্রথমবার কাছ থেকে দেখার আনন্দ। কিন্তু এই মেয়েটা কালো বলে নিজেকে এত অসহায় মনে করে কেন? আচ্ছা, পৃথিবীর সব কালো মেয়েরই কি আশার মতো এরকম অসহায় ফিল করে? পরের দিন বিকেল বিকেল ৩টা, ঠিক ১ ঘন্টা পর আশার সাথে আমার দেখা হওয়ার কথা একটা রেস্টুরেন্টে। বাসা থেকে বের হওয়ার পর আশাকে কল দিলাম, নাম্বার সুইচ অফ। পুরো রাস্তা যেতে যেতে আশাকে কল দিলাম, নাম্বার সুইচ অফ। অনেক রাগ হচ্ছিল আশার উপর। আমি বারবার বলেছি নাম্বারটা যাতে খোলা রাখে, মোবাইলের চার্জ যাতে ফুল থাকে, কিন্তু ওর নাম্বারটা এখন অফ। রেস্টুরেন্টে গেলাম, ঠিক ৪টা বাজার ১০ মিনিট আগে আবারও আশাকে কল দিলাম, কিন্তু স্টিল নাম্বারটা সুইচ অফ বলছে। ভাবলাম রেস্টুরেন্টের ভেতর গিয়ে কিছু সময় অপেক্ষা করি। ভালোবাসার মানুষটার জন্য একটু অপেক্ষা তো করাই যায়। বিকেল ৫টা, প্রায় ১ ঘন্টা হয়ে গেছে, কিন্তু আশার কোনো খোঁজ নাই। মোবাইলটা বের করে আশাকে আবার কল দিলাম। উফ, নাম্বারটা এখনো সুইচ অফ। মনে হয় মোবাইলে চার্জ দিতে ভুলে গেছে। কিন্তু কত সময় এভাবে অপেক্ষা করা যায়? তাও আবার ভালোবাসার মানুষটাকে প্রথমবার দেখা করার অপেক্ষা। ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। সন্ধ্যা ৬টা, আমি এখনো অপেক্ষায়। আমার বিশ্বাস আশা আসবে, হয়তো কোথাও জ্যামে আটকে আছে। পকেট থেকে আশার জন্য নিয়ে আসা আংটিটা বের করলাম। আংটির দিকে তাকিয়ে চিন্তা করতে থাকলাম আশাকে কিভাবে প্রপোজ করব। আচ্ছা,
আশা আসার পর তাকে কি বকা দেওয়া উচিত? এত দেরি করে কেউ? এসব চিন্তা করছিলাম। ঠিক এমন সময় আমার টেবিলের ঠিক সামনের টেবিল বসা ৩টা মেয়ে অনেক জোরে হে 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 করে হেসে উঠল। এই সময় ওদের হাসির আওয়াজে আমার কাছে পেতনিদের হাসির চাইতেও জঘন্য লাগছে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করছি, এই ৩টা মেয়ে আমি আসার আগে থেকে এখানে বসে আছে। এমনি কি সব আজাইরা গল্প করছে, আর একটু পর পর এটা সেটা খাচ্ছে। ওরা যাই করুক, তাতে আমার কি? আমি তো ব্যাস অপেক্ষা করছি। আসার অপেক্ষা। সন্ধ্যা ৭টা, আশা এখনো আসেনি। আমার মনের ভেতর ভয় কাজ করা শুরু করলো। এখন পর্যন্ত আশা না আসার ২টা কারণ হতে পারে। ১, আশা কোনো বিপদ হয়েছে। ২, আশা আমার সাথে বেইমানি করেছে। আমি মনে মনে দোয়া করলাম যাতে দ্বিতীয়টাই হয়। অন্তত আশার যেন কোনো ক্ষতি না হয়। রাত ৮টা, মন খারাপ করে টেবিলের উপর মাথা দিয়ে বসে আছি। খুব বেশি কান্না পাচ্ছে, কিন্তু পাবলিক প্লেসে কান্না করাটা একদম ঠিক হবে না। সামনে টেবিলে ওই মেয়েগুলোকে দেখলাম, এখনো বসে আছে। অবশ্য তারা আমার দিকে তেমন একটা খেয়াল করছে না। আচ্ছা, আমার কি এখন চলে যাওয়া উচিত? হয়তো চলে যাওয়াটাই উচিত হবে। ঠিক করলাম, আরো ৩০ মিনিট অপেক্ষা করব, তারপর চলে যাব। শেষবারের মতো আশার নাম্বারটায় কল দিলাম। আবারও বলল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার চোখটা না চাইতেও ভিজে যাচ্ছে। পকেট থেকে টিস্যু বের করে চোখটা মুছতেছি। এমন সময় দেখলাম ওই মেয়েগুলো আমার সামনে এসে দাঁড়ালো। নীল শাড়ি পরা একটা মেয়ে বলল, একটু বসতে পারি? যদিও ইচ্ছা ছিল না হ্যাঁ বলার, তারপরে ভদ্রতা স্বরূপ হ্যাঁ বললাম। ৩টা মেয়ে আমার অন্য পাশে বসলো। এবার আমি তাদের দিকে একটু ভালোভাবে খেয়াল করলাম। ২টা মেয়ের পরনে ছিল ড্রেস। একজনে কালো ড্রেস, অন্যজনে সাদা। যে বসার পারমিশন চাইলো তার পরনে ছিল নীল শাড়ি। সাদা ড্রেস পরা মেয়েটার রং একটু কালো, কিন্তু চেহারা অনেকটা মায়া আছে। কালো ড্রেস পরা মেয়েটার চেহারা অনেক সুন্দর, ঠিক পূর্ণিমার মতো বলা চলে। আর নীল শাড়ি পরা মেয়েটার চেহারাও যথেষ্ট সুন্দর। যাই হোক, ওদের চেহারা দেখে আমার কি লাভ? ওরা যেমনই হোক, তাতে আমার কি? কি জন্য এখানে বসেছে বা কি বলতে চাই, সেটাই হচ্ছে আসল কথা। নীল শাড়ি পরা মেয়েটাই প্রথমে বলা শুরু করলো। হাই, আমি মায়া। কোনো উত্তর দিলাম না আমি। সত্যি বলতে এই সময় কথা বলার মতো মন বা ইচ্ছা কোনোটাই আমার নেই। মাথা থেকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সরাতে পারছি না। আশা আমার সাথে কিভাবে এমনটা করতে পারলো? মেয়েটা আবারও প্রশ্ন করলো। আচ্ছা, আপনার কি মন খারাপ? আপনি কি কান্না করছিলেন? আপনার চোখগুলো এমন টলমল কেন করছে? এই মুহূর্তে মেয়েটার প্রশ্নগুলো আমার কাছে বিষের মতো লাগছে। আমি আবারও কোনো উত্তর দিলাম না। আপনি চাইলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। জানেন তো, শেয়ার করলে নিজেকে হালকা লাগে। মেয়েটার এই কথাটা আমার ভীষণ ভালো লাগলো। ভাবলাম, আসলেই এই ৬ মাসের গল্পটা কাউকে বলা দরকার। আজকের কাহিনীটা কাউকে শোনানো দরকার। তাহলে হয়তো মনে একটু শান্তি পাবো। কিন্তু ওই ড্রেস পরা ২টা মেয়ে এখনো কোনো কথা বলছে না। কেন? বুঝতে পারলাম না। যা বলার মায়া নামের মেয়েটাই একলাই বলছে। অবশ্য কে কথা বলল, কে বলছে না, এগুলো আমার দেখার বিষয় না। আমি জাস্ট নিজের কথাগুলো কাউকে বললে আমার কষ্টের ভারটা একটু কমাতে চাচ্ছিলাম। আমি আশার গল্পটা ওদেরকে বলা শুরু করলাম। সবকিছু খুলে বলার পর ৩টা মেয়ে একসাথে হেসে উঠল। এবার কাছ থেকে ওদের হাসিটা আর পেতনিদের মতো লাগছে না। দেখতে ভালোই লাগছে। ৩ জনের হাসিই সুন্দর। কিন্তু আমার কষ্টের কথা শুনে ওরা হাসছে কেন? কারো কষ্টের কথা শুনে কেউ মজা পায়? মায়া নামের মেয়েটা হাসতে হাসতে আমাকে বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন এই যুগেও এমন ছেলে আছে? এই যুগেও এরকম ভালোবাসা সম্ভব? আপনি এতটাই ভালো যে আশার চেহারা যেমনই হোক, আপনি তাকে ভালোবেসে যাবেন? হ্যালো স্যার, এটা কোনো মুভি না, ঠিক আছে? আমি মেয়েটার প্রশ্নের কোনো উত্তর দিলাম না। বুঝতে পারলাম মেয়েটা কখনো কাউকে সত্যিকারের ভাবে ভালোবাসেনি। আর যারা ভালোবাসেনি তাদেরকে ভালোবাসার ফিলিংসটা কখনোই বোঝানো সম্ভব না। আচ্ছা ধরুন আমি আপনার আশা, আপনি কি বিশ্বাস করবেন? কথাটা শুনে বড় বড় চোখ করে মেয়েটার দিকে তাকালাম। কয়েকটা মুহূর্তের জন্য মনের ভিতর সুখ অনুভূতি হচ্ছিল, আশাকে পাওয়ার সুখ। কিন্তু পরক্ষণে আমার মনে হলো আশার কণ্ঠ তো এরকম না। আশার কণ্ঠ তো আরো সুন্দর। আর এই মেয়েটার তো চেহারা সুন্দর, আশা তো কালো। আচ্ছা, আপনি এত অস্থির হয়েন না। না জানি কখন হার্ট অ্যাটাক করে ফেলেন কে জানে। আমার মনে হচ্ছে আপনাকে আর জ্বালানো উচিত হবে না। এখন আপনাকে সব সত্যিটা বলা উচিত। কথাটা শুনে বোকার মতো তাকিয়ে রইলাম। কোনো কথাই আমার মাথায় ঢুকছে না। মেয়েটা কি বলতে চাচ্ছে বুঝতে পারলাম না। মায়া এবার একটু সিরিয়াস হয়ে বলল, আমি এবার যা বলি তা মন দিয়ে শুনুন, ওকে? আমি মায়া। কালো ড্রেস পরা মেয়েটা হচ্ছে মো, আর সাদা ড্রেস পরা মেয়েটা হচ্ছে আশা, আপনার আশা। আশা নামটা শোনা মাত্রই বুকটা ধুক করে উঠল। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, আশা? আমার আশা? হুম, আপনার আশা।
আসলে আপনি সত্যিই আমাদের বান্ধবীকে ভালোবাসেন কিনা এটা দেখার জন্যই আপনাকে এত বেশি কষ্ট দিলাম। এখন আশাকে দেখার পর আবার বলিয়েন না, আপনার আশাকে পছন্দ হয়নি। আশা কিন্তু আগেই বলেছিল, ওর রং কালো। মায়ের কোনো কথা আমার কানে যাচ্ছিল না। আমি ফ্যালফ্যাল করে আশার দিকে তাকিয়েছিলাম। একটু কালো হলেও সাদা ড্রেসটায় ওকে ভালোই মানিয়েছে। চেহারায় মায়া আছে অনেক। অবশ্য চেহারার মায়া না থাকলেও আমার তো চলতো। কারণ আশার মনটা অনেক বেশি ভালো। আর আমি ওই মনটাকেই ভালোবেসেছি। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে আশার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসলাম। আশাকে বললাম, তোমার হাতটা একটু ধরতে পারি? আশা ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাতটা নিজের গালে শক্ত করে ধরলাম। চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হলো। আর পানিটা কষ্টের পানি না। এই পানিটা সুখের পানিও না, ভালোবাসার পানি। একটু আগে যেই মানুষটাকে মনে হচ্ছিল জীবন থেকে হারিয়ে ফেলেছি, সেই মানুষটার হাত এখন আমার হাতের মুঠোয়, শক্ত করে ধরে রাখা। চারপাশে কে কি ভাবছিল আমার দেখার সময় ছিল না। আমি পকেট থেকে আংটিটা বের করলাম আশাকে প্রপোজ করার জন্য। আংটিটা বের করার সাথে সাথে আশা হাসলো, অনেক জোরে হাসলো। এই হাসিটা বড্ড অপরিচিত আমার কাছে। মেয়েটা হাসতে হাসতে বলল, আরে ভাইয়া, আমি মৌ। তুমি আবারও বোকা হয়েছো। মেয়েটা যে আশা না সেটা আমি ওর কণ্ঠ শুনে নিশ্চিত হলাম। মায়ের দিকে তাকালাম। মায়ের জোরে জোরে হাঁটছে। আর মায়ের পাশেই কালো ড্রেস পরা পূর্ণিমার মতো মেয়েটা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমার বোঝার বাকি রইল না এটাই আশা। আশা মাথা নিচু করে রেখেই ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। কান্না করতে করতে বলল, আংটিটা পরিয়ে দাও। আমি সেই পরিচিত কণ্ঠটা শুনতে পেলাম, যে মধুর কণ্ঠটা প্রতিদিন শুনি, যে কণ্ঠটা আমাকে প্রতিদিন সকালে গুড মর্নিং বলে, যে কণ্ঠটা শুনে প্রতিটা রাতে ঘুমাতে যাই। আশা আবারও কান্না করতে করতে বলল, আংটিটা পরাও তাড়াতাড়ি। আমার ভেতরে কিরকম রাগ হচ্ছিল বলে বোঝানো সম্ভব না। আশাকে শুধু একটা প্রশ্ন করলাম, তার মানে আগে যা যা বলেছিলে সব মিথ্যে? সবই সত্য, কিন্তু আমার জায়গা ঘটনাগুলো ছিল আমার বড় আপির সাথে। ব্যাস, তফাৎটা এখানেই। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। আংটিটা বক্সের ভেতর রেখে কোনো কথা না বলে বাইরের দিকে হাঁটা শুরু করলাম। মোবাইলটা সুইচ অফ করে দিলাম। আগামী 2 দিন মোবাইলটা আর অন করব না। আমি জানি আশা এখন কান্না করবে, করুক, বেশি করে কান্না করুক। আমাকে এত মিথ্যা আর এত কষ্ট দেওয়ার অপরাধে একটু কান্না তো ডিজার্ভ করেই। এটা তো মাত্র শুরু। আশা জানে না আগামীতে ওর জীবনে কি কি হতে চলেছে। আমি আশাকে সপ্তাহে 7 দিন কালো বানিয়ে রাখবো। সবাই বিয়ের দিন পাত্রীকে পার্লারে নিয়ে যায় সুন্দর দেখানোর জন্য, কিন্তু আমি আশাকে কালো বানিয়ে তারপর বিয়ে করব। কারণ আমি কালো আশাটাকে ভালোবেসেছিলাম, পূর্ণিমার মতো চেহারার কাউকে না। এই শহরে সুন্দর মানুষকে ভালোবাসার মতো মানুষদের অভাব নেই। সরি, ভুল বললাম। সুন্দর মানুষকে কাছে পাবার মানুষদের অভাব নেই। ভালোবাসা বললাম না এজন্য, যারা ভালোবাসে তারা রং খোঁজে না, যারা রং খোঁজে তারা কখনো ভালোবাসে না। তাই দিন শেষে এই শহরে তোমাকে খুব করে চাই বলা মানুষদের অভাব নেই। এই শহরে প্রেমিক প্রেমিকারও অভাব নেই, কিন্তু সত্যিকার ভাবে ভালোবাসতে পারে এমন মানুষের বড্ড অভাব। দিন শেষে ভেতরটা অনুভব করতে পারা মানুষগুলোর বড্ডই অভাব। তাই ভালোবাসার মানুষকে সত্যিকার অর্থেই ভালোবাসুন, চেহারা দেখে নয়। তার মনকে ভালোবাসুন, মন থেকে ভালোবাসুন। দেখবেন জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। এত রাতে তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হবে কেন? মাথা ঠিকঠাকই আছে। রাত কয়টা বাজে বলো তো দেখি? তেমন কোনো রাত হয়নি, কেবল 1:30 বাজে। সকালে আসি, বাইরে বৃষ্টি পড়ছে, দেখছো তো, বের হলে ভিজে যাবো তো। ভিজতে ভিজতেই আসবে। বাসার সামনে এসে 10 মিনিট দাঁড়াবে, তারপর চলে যাবে। কেন বলো তো? তোমাকে দেখতে ইচ্ছে করছে। ভিডিও কল দেই, তাহলেই তো দেখতে পাবে। না, আমি তোমাকে সামনে থেকে দেখতে চাই। আসবে নাকি আসবে না তাই বলো। তুমি এত রাতে বাসার বাইরে বের হবে কি করে? আমি বের হব কেন? বারান্দা থেকে দেখব। আসতেই হবে? না আসলে মনে করব তুমি আমাকে ভালোবাসো না। দিশার আবদার রক্ষাতে বাসা থেকে বের হলাম। এমন একটা কথা সে বলেছে যে না গিয়ে আর উপায় নেই। ভালোবাসার প্রমাণ দিতে আমরা বাঙালি ছেলেরা সর্বদা এক ধাপ এগিয়ে থাকি। গত সপ্তাহে আমার বন্ধু হৃদয় যা কাণ্ড করেছে, বেচারা সারা গায়ে চুলকানি রোগ হয়েছে। হৃদিতা ওর প্রেমিকা। গত সপ্তাহে হৃদিতা এক নর্দমার সামনে গিয়ে হৃদয়কে বলেছিল, তুমি না আমাকে ভালোবাসো? তাহলে এখানে এক মুহূর্তে লাফ দাও। হৃদিতা বলার সাথেই হৃদয় নর্দমায় লাফ দিল। কয়েক ঢোক নর্দমার পানিও সে খেয়ে নিয়েছে। ছি, কয়েকদিন পর পেটের পীড়ায় ভোগে।
বর্তমানে পেট ঠিকঠাক হলেও চুলকানির ব্যামো সারেনি। দিশাদের বাড়ির সামনে কোনো নর্দমা বা ডোবা নেই, এখানেই রক্ষা। বাসা থেকে বের হয়ে গলির সামনে যেতেই নাইট গার্ড আমাকে জিজ্ঞেস করলো, বাবা, এত রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথায় যাচ্ছেন? আমি সাথে সাথেই বললাম, একটু হাসপাতালে যাব। এত রাতে হাসপাতালের ফার্মেসি ছাড়া তো আর কোনো ফার্মেসি খোলা পাওয়া যাবে না। আমি হাঁটতে শুরু করলাম। রাস্তার বাতিগুলো সম্ভবত বৃষ্টির কারণে নেভানো। অন্ধকার রাস্তা, চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। সেই কুকুরের সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আরও কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল এবং ক্রমাগত করতেই থাকলো। আমি এক পা সামনের দিকে বাড়ালে এরাও এক পা সামনে বাড়াচ্ছে। মহা ঝামেলায় পড়া গেল। কি করব না করব দিশা না পেয়ে দৌড়াতে শুরু করলাম। আমার পিছু পিছু কুকুরগুলোও দৌড়াতে শুরু করেছে। আমি দৌড়াচ্ছি, কুকুরগুলোও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত এক জায়গায় এসে কুকুরগুলো থেমে গেল। বুঝতে পারলাম কুকুরগুলোর সীমানা শেষ। এরা আর এক পাও সামনে আসবে না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু সামনের দিকে পা বাড়াতেই আবারও একটা কুকুর ঘেউ করে উঠল। সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা নাইট গার্ড ঘুমিয়ে আছে। তার পোষা কুকুর আমাকে দেখে চেঁচাচ্ছে। আমি নাইট গার্ডকে ডাকলাম। বেশ কয়েকবার ডাকার পর তিনি কুকুরটাকে শান্ত করে বললেন, এখন যান, আর কিছু বলবে না। আমি সামনের দিকে পা বাড়ালাম এবং সাথে সাথে কুকুরটা ঘর ঘর করে শব্দ করলো। নাইট গার্ড বলল, লালু চুপ। নাইট গার্ডের নির্দেশে কুকুরটা চুপ হয়ে গেল। আমিও হাঁটতে থাকলাম। দিশাদের বাড়িতে যাবার সময় মাঝখানে একটা গোরস্থান আছে, মাতুয়াইল গোরস্থান। গোরস্থানের কাছাকাছি এসে আমি দাঁড়িয়ে পড়লাম। সামনে যেতে সাহস হচ্ছে না। রাস্তার বাতিগুলো এখনও জ্বলেনি। দিশাদের বাড়িতে যাবার আর কোনো বিকল্প রাস্তাও নেই। এভাবে দাঁড়িয়ে থাকলেও লাভ হচ্ছে না। ভয় তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। যা আছে কপালে, এই ভেবে বুকে থুতু মেরে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম। গোরস্থানটা বেশ বড়, চারপাশে কাঁটাতার দেয়া। এই অন্ধকারের মধ্যেও আমি ভেতরটা পরিষ্কার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে সাদা কাপনের কাপড় পরিহিত গোরস্থানের বাসিন্দারা দলে দলে উঠে এসে আমাকে ধরে নিয়ে যাবে। আমি যতই চেষ্টা করছি গোরস্থানের দিকে না তাকাতে, ততই আমার দৃষ্টি সেদিকে চলে যাচ্ছে। মনে প্রাণে চাইছি রাস্তার একজন লোকের দেখা যেন পাই। কিন্তু পুরো রাস্তা জনমানবহীন। হঠাৎ আমার পাশ ঘেঁষে সাদা পাঞ্জাবি পরিহিত এক লোক হেঁটে গেল। তাকে দেখে আমার বুকের ভেতরটা ধক ধক করে উঠল। মনে হলো সে কোনো মানুষ না, যে কোনো সময় সে উল্টো ঘুরে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। চারিদিক থেকে কারা যেন খিলখিল করে হাঁটছে। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ রাস্তার বাতিগুলো জ্বলে উঠল। আমি দেখলাম সামনের আগন্তুক কোনো জিন অথবা ভূত না, সে একজন মানুষ। মুহূর্তেই সব ভয় কেটে গেল। আমি আবারও হাঁটতে শুরু করলাম। দিশাদের বাড়ির সামনে এসে দিশাকে ফোন করে বললাম, আমি তোমাদের বাড়ির সামনে। একটু দাঁড়াও। আমি প্রায় মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকলাম। দিশা বারান্দায় এসে আমাকে ফোন করে বলল, পালাও। আমি বেশ অবাক হয়ে বললাম, এত এত পথ পাড়ি দিয়ে অসীম ভয়ভীতিকে জয় করে এসেছি কি পালানোর জন্য? তুমি বুঝতে পারছো না? দ্রুত পালাও। পাগল হয়ে গেল নাকি? আরে পালাও। হঠাৎই কাঁধের ওপর কারো স্পর্শ অনুভব করলাম। পেছন ফিরে তাকিয়ে যাকে দেখলাম, তিনি দিশার বাবা। মুহূর্তের মধ্যে তিনি আমার কলার চেপে ধরলেন এবং আমাকে টেনে হিঁচড়ে গেটের ভেতর নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে ফেললেন। আমি জিজ্ঞেস করলাম, আমাকে এভাবে বাঁধছেন কেন? আমি কি করেছি? দিশার বাবা ভীষণ রেগে বললেন, কি করেছিস? গতকাল রাতে 2টা ফ্লাইট থেকে মোবাইল চুরি করছিস, আবারও চুরি করতে আসছিস? এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা। তিনি পকেট থেকে ফোন বের করে দিশাকে ফোন করে বললেন। তাড়াতাড়ি গেটের সামনে আয় তো, চোর ধরেছি। দিশা গেটের সামনে আসতেই তিনি দিশাকে বললেন, এখানে একটু দাঁড়া তো, আমি সব ফ্ল্যাটে খবর দিয়ে আসি। দেখিস কোনোভাবে যেন পালাতে না পারে। দিশার বাবা চলে যেতেই দিশা বিরক্ত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে বললাম পালাতে, তুমি তো শুনলে না। এখন বুঝতে পারছো? আমি অসহায় চোখে তাকিয়ে বললাম, তুমি কি আগে আমাকে বলেছো তোমার বাবা চোর পাহারা দিচ্ছেন? আমিও কি জানতাম নাকি? রশির বাঁধন খুলে দিয়ে দিশা বলল। এখন দ্রুত ভাগো। আমি দ্রুত গেটের বাইরে এসে প্রাণপণ ছুটতে শুরু করলাম। এক দৌড়ে মহল্লায় এসে থামলাম। কী সব ঘটনা আমার সাথে ঘটে গেল! তড়িৎ গতিতে সবকিছুর দৃশ্যপট আমার চোখের সামনে ভেসে ভেসে আসছে। হঠাৎ পেছন থেকে ঘর ঘর শব্দ কানে এলো। পেছন তাকিয়ে দেখলাম 4-5টা কুকুর আমাকে দেখে বিরক্ত মুখে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই তারা গলা ফাটিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আমি আবারও দৌড়াতে শুরু করলাম। আমার পেছন পেছন কুকুরগুলোও দৌড়াতে শুরু করলো।
আমি আবারও ডাকলাম, এই মিহিন। মিহিন এবারেও এলো না। প্রথমবার তো সাড়া দিল, এবার তাও করল না। আমি মেজাজ গরম করে দাঁড়িয়ে থাকলাম। আমার রাগ উঠতে থাকে। সারাবেলা অফিস করলাম, এই কাজ সেই কাজ করে ক্লান্ত আমি। শেষবেলা ঘরে এসে যদি একটুখানি শান্তি না পাই, তাহলে কেমনটা লাগে? রাগ কি একটুও ওঠে না? এমনিতে সামান্য ব্যাপারেও আমি মাঝে মাঝে ভীষণ রেগে যাই। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার রাগটাই এমন। উঠে তো উঠেই, তারপর চট করেই পড়ে যায়। আমি এবার খানিকটা কড়াসড়েই ডাকলাম, এই মিহিন, কই তুমি? এদিকে আসো বলছি। আমি তার সাড়া পাবার অপেক্ষা করলাম, পেলাম না। আমার রাগ আরও বাড়ল। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। হঠাৎই মিহিন চুল বাঁধতে বাঁধতে রুমের সামনে এসে দাঁড়ায়। এসেই কেমন একটা স্বরে বলে, কি ব্যাপার? এমন চেঁচাচ্ছ কেন? আমার ভুরু কুঁচকে আসে। গা ঘেমে গিয়েছে এতক্ষণে। আমি ওর দিকে তাকিয়ে রাগী স্বরে বলি, আমি চেঁচাচ্ছি? তা নয় তো কি? চেঁচিয়ে চেঁচিয়ে তো ঘর মাথায় তুলে নিচ্ছ। তা এত চেঁচাচেঁচি কিসের? আমি খানিকটা সিরিয়াস ভঙ্গিতে বললাম, আমি চেঁচিয়ে চেঁচিয়ে ঘর মাথায় তুলে দিচ্ছি? উফ, তুমি এত পেঁচালো? কি বলবে সোজাসুজি বললেই তো পারো। আমি আবার কি পেঁচালাম এখন? এই যে কথা রিপিট করছো, এটা অসহ্য লাগে না? এখন অসহ্য লাগছে, তাই না? উফ, তাসবি, ঝগড়া করতে ইচ্ছে করছে না আমার। খুব ক্লান্ত আমি। কি বলবে বলো। কি আর বলবো আমি? আমি কথা পেঁচাই, চেঁচিয়ে চেঁচিয়ে ঘর মাথায় তুলি। আমার কথা শুনতে হবে না। যাও এখান থেকে। মিহিন আমার দিকে তাকিয়ে থাকলো। আমি গেঞ্জি খুঁজতে খুঁজতে বললাম, সারাদিন অফিস করে এসে ঘরেও একটু শান্তি পাই না। কোথায় তুমি আমাকে হেল্প করবে? না, উল্টো রাগ দেখাচ্ছ। তুমি একাই যেন ক্লান্ত হও, আমাকে যেন ক্লান্তি ধরে না। মিহিন এবারেও কিচ্ছু বলল না। আমি আলমারিতে ভেতরে গেঞ্জিটা খুঁজতে থাকলাম, পেলাম না। জোরে একটা লাথি মারলাম আলমারিতে। শালার কপাল খারাপ হলে এমনই হয়। ধ্যাত। রাগে আমার সমস্ত শরীর জ্বলছিল। কি করছি না করছি কিচ্ছুর খেয়াল নেই। নিজেকে হঠাৎই কেমন উন্মাদ মনে হচ্ছিল। মেহিনীর দিকে তাকিয়ে চোখ পড়তেই দেখলাম সে কেমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি এবার খানিকটা জোরেই বললাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুক দেওয়ার দরকার নেই। তোমাকে যেতে বলছি। যাও এখান থেকে। আশ্চর্য ব্যাপার, তুমি এমন করছো কেন? যেমনই করি তাতে তোমার কি? তুমি যাও এখান থেকে। তোমাকে দেখলেও আমার রাগ উঠছে। খুব বাড়াবাড়ি করছো বলে দিচ্ছি। হ্যাঁ, আমি সবসময় বাড়াবাড়ি করি। তুমি তো কিছুই করো না। ধোয়া তুলসী পাতা। আমি কি করলাম? কিচ্ছু করোনি। এতক্ষণ যে ডাকছি একবার শোনোনি? শুনছো তো, নাকি? কিন্তু সাড়া দেওনি। তবে কেন? দেওয়াটা তো প্রয়োজনবোধ মনে করো না? দেখো, অযথা রাগ দেখাবা না। তুমি অফিস করো, তাই বলে এটা ভেবো না যে আমি বাসায় বসে বসে আরাম করি। বাসাতেও আমাকে অনেক অনেক কাজ করতে হয়। তাই রাগ দেখালে একটু ভেবেচিন্তে দেখাবে। তুমি যাও তো এখান থেকে। কি কাজ করো জানি তো। সারাদিন রান্নাঘরে পড়ে থাকো। কাজের কাজ তো কিছুই করো না। তোমার কি মনে হয় আমি সাধে পড়ে থাকি ওখানে? আমার আমি কি রান্নাঘরে বসে বসে ঘাস কাটি? তোমরা ঘাসই কাটো। দেখো, এবার আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে কিন্তু। হলে হলে কি হবে? কি করবে তুমি? যাও তো, রান্নাঘরে পড়ে থাকো। তোমাকে ওখানেই মানায়। এই বলে আমি রুম থেকে বেরিয়ে এলাম। আকাশি কালারের টি শার্টটা গায়ে দিয়ে একেবারে ঘর থেকেই বেরিয়ে গেলাম। আসার সময় দরজাটা খুব জোরেই বন্ধ করলাম। বাজে একটা শব্দ হলো। আমার চেঁচামেচি কানে এলো। আমি গায়ে মাখালাম না। সিঁড়ি বেয়ে নেমে এলাম। আমার সমস্ত শরীরে রক্তের প্রতিটি কণিকায়, প্রতিটি কোষে কোষে যেন রাগ ঘুরছে। আমি বাসা থেকেই বেরিয়েই হাঁটা ধরলাম। কোন দিকে হাঁটছি খবর নেই। কিছু দূর হেঁটে আসতেই আমার মনে হলো, আশ্চর্য ব্যাপার, আমি কেন রাগ করেছি? এই ব্যাপারটা তো মিহিন জানে না। অথচ তাকে এটা জানানো উচিত ছিল। কার সাথে রাগারাগি হলে অবশ্যই তাকে রাগারাগির কারণটা জানানো উচিত। না জানিয়ে রাগ করাটা বোকামি, অর্থহীন। পরবর্তীতে মেজাজ পড়ে গেলে একটা অর্থহীন অস্বস্তিকর মুহূর্তে তৈরি হবে। আমার রাগটা ওর কাছে হাস্যকর হয়ে দাঁড়াবে। এই ব্যাপারটা ঠিক হয়নি। ওকে অবশ্যই রাগের কারণটা জানানো উচিত ছিল। বাসায় গিয়ে ওকে রাগের কারণটা বলে আসবো নাকি? যাবো? না, গেলে সেটা আরো হাস্যকর হবে। আমি মোড়ের দোকানের সামনে গিয়ে বসলাম। রাগ এখন আমার নিজের ওপরই হতে লাগলো। আমি চুপচাপ বসে থাকলাম ওখানে। মাথাটা কেমন জানি ভন ভন করছে। পুরো ব্যাপারটাই মাথায় ঘুরপাক খাচ্ছে এখন। কি করলাম? কেন রাগ করলাম? কেনই বা এখানে এলাম? এসব নিয়ে ভাবতে থাকলাম। দোকানটা বন্ধ। বাহিরে সিঁড়ির মতো কিছু অংশ রাখা। আমি সেখানে বসে আছি। আমার মন খারাপ। এতক্ষণ রাগ ছিল। রাগটা এখন পানি হয়ে গিয়েছে। সেই রাগ এখন মন খারাপে পরিণত হয়েছে। হঠাৎই দেখলাম নিশাত কি নিয়ে যেন যাচ্ছে।
আমার সাথে চোখাচোখি হতেই এদিকে আসলো, বলল, কি রে, তোকে তো মনে হয় রোজা বেশ ভালোভাবেই ধরেছে। অফিস করে ক্লান্ত আছি রে ভাই। ক্লান্ত থাকলে বাসাতে না শুয়ে থাকবি। বাইরে কি? কিছু না, তুই কোথায় যাচ্ছিস? ঘরে লবণ শেষ হয়ে গিয়েছিল, সেটা আনতে নিচে আসলাম। তোকে তো দেখাই যায় না, থাকিস কই? অফিস করি, বিকেলে বাসাতে এসে টুকটাক কাজ করি, রাতে বিশ্রাম এবং তারাবিদের সময়টা পেরিয়ে যায়। আমি খানিকটা ভুরু কুঁচকে বললাম, বাসাতে কিসের কাজ করিস? ইফতার তৈরিতে বউকে সাহায্য করিস নাকি? ও হাসে, বলে, ওকে সাহায্য করবো কেন? কাজটা ওর একা নাকি? কাজটা আমাদের, তাই একসাথেই করি। এতে ওরও কষ্ট কম হয়, কাজটাও দ্রুত শেষ হয়। বাব্বা, বন্ধু আমার বউ পাগল। ও এবারেও হাসে, তারপর বলে, এসব তুইও তো বলতি, এখন আমাকে বলছিস বউ পাগল? আমার মনটা কেমন যেন আরো ভীষণ খারাপ হতে লাগলো। বলি, ইদানিং অফিসে বেশ কাজের প্রেশার, তাই ঘরের কাজে সাহায্য করতে পারি না। মেজাজটাও কেমন মাথায় চড়ে থাকে। নিশাত কিছু সময় আমার দিকে চেয়ে থাকে, বলে, ভাবির সাথে রাগারাগি হয়েছে? আমি অন্যদিকে তাকাই, চোখে মুখে রুক্ষতা, অথচ মন ভর্তি বেদনা, আফসোস, কিংবা দলা পাকানো একগুচ্ছ অর্থহীন অভিমান। নিশাত বলে, রাগলি কেন? আমি একবার ওর দিকে তাকাই, আবার অন্যদিকে। বলি, জানিসই তো, হুটহাট আমার রাগ উঠে যায় খুব। এই জিনিসটা ছাড়তে পারিস না? চেষ্টা করছি, হয় না। নিশাত কিছু সময় চুপচাপ আমার কাছে বসে থাকে, আমিও বসে থাকি। কিছুই যেন ভালো লাগে না, অস্বস্তি হতে থাকে। মেয়েটা সত্যি রেগে গিয়েছে। আজ কি হবে ঘরে, কে জানে। নিশাত বলে, এক কাজ কর, এখানে বসে না থেকে ঘরে যা, পারলে কিছু কাজ করে দে। যদি ভাবির রাগ কিছু পরে আর কি, এছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি ফ্যাকাশে হাসি দেই, হাসতেও যেন মন চায় না। বলি, তুই যা, আমি আসছি। নিশাত উঠে দাঁড়ায়, আমার হাত ধরে টান দেয়, বলে, আরে চল তো, এখানে বসে থেকে লাভ নেই, ওখানে কিছু করার চেষ্টা কর। আমি কেমন অনিচ্ছা সত্ত্বেও উঠে আসি, বাসার সামনে এসে দাঁড়াই। নিশাত চলে গিয়েছে, তাদের বাসাটা অন্যদিকে, আমারটা এইখানে। আমি কিছু সময় নিচে দাঁড়িয়ে থাকলাম। উঠবো কি উঠবো না এমন চিন্তায় পড়ে গেলাম। কেমন জানি লজ্জা লাগছিল, কিংবা হঠাৎই রাগ পড়ে যাওয়ায় ঘরে যাচ্ছি বলে কেমন অস্বস্তি চেপে ধরছিল। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলাম। দরজার কাছে আসতেই দেখি দরজা বন্ধ। আমি কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকি। নক করব কি করব না এমন এক চিন্তায় আমার সমস্ত মস্তিষ্ক ব্যতিব্যস্ত। অথচ ঘরটা নিজেরই। একটু আগে অফিস থেকে এসে কি সাবলীলভাবে নক করেছিলাম। ঘরে ঢুকে শাওয়ার নিয়েছিলাম। তখন অন্যরকম একটা স্বাচ্ছন্দ্য ছিল। এখন যেন সেটা নেই। মনের ভেতরে একগাদা অপরাধবোধ চেপে আছে কিছু অর্থহীন অভিমান। মিহিন আজ কেমন রিয়েক্ট করবে সেই ভাবনাটা যেন কুরে করে খাচ্ছিল আমায়। আমি কলিং বেল বাজালাম। প্রথমবার কেউ সাড়া দিল না। পরের বার আম্মার গলায় আওয়াজ পাই। তিনি ওপাশ থেকে বললেন। কে? আমি কোনো মতে বললাম, মা, দরজার খোলো তো। আম্মা দরজা তো খুললেনই না, উল্টো চেঁচিয়ে বললেন, এই ঘরে তোর জায়গা নেই। আজ সারা বেলা বাইরেই থাকবি, বাইরেই ইফতার করবি। কত বড় সাহস তোর! আমরা ঘাস কাটি রান্নাঘরে, তাই না? দেখবো আজ কে রান্না করে খাওয়াই তোকে। বেয়াদব কোথাকার! এক্কেবারে বাপের মতো বদমেজাজি হয়েছে এই ছেলে। আমি জিভে কামড় দিয়ে দাঁড়িয়ে থাকলাম। হায় কপাল, মাও রাগ করেছে এবার। আজ মনে হচ্ছে ঘরের খাবার কি, থাকার জায়গাটাও জুটবে না। আমি কিছু সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকি। মেজাজ মর্জি আবার খারাপ হতে লাগলো। এবার অবশ্য নিজের উপরই হচ্ছে। অযথাই তখন রাগ দেখালাম। রাগ দেখানোটা উচিত হয়নি। তার ওপর কি না কি বলেছি কে জানে। এমনিতেই রেখেছি রোজা, তার ওপর অফিসের কাজের প্রেসারে দম বন্ধ করা অবস্থা। সেসব পেরিয়ে ভাবলাম ঘরে এসে আরামদায়ক একটা ঘুম দেব। কিন্তু হলো কি, এখন ঘর ছাড়া হতে হচ্ছে। আমি ছাদের দিকে এগিয়ে যাই। ইফতারের এখনো 1 ঘন্টার মতো সময় বাকি। শরীরটা যেন আর পারছিলাম না ওপরের দিকে টেনে তুলতে। খুবই ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল ছাদেও উঠতে পারবো কি পারবো না। কেমন অসাড় অসাড় লাগছিল। তবুও কোনো রকম ছাদে উঠে এলাম। উঠতেই দেখলাম সোমা নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। সোমা বাড়িওয়ালের বড় কন্যা। এই হলো আরেক মুসিবত। এই মেয়ে এত কথা বলে যা বলার মতো না। আমার আজকের দিনটাই খারাপ যাচ্ছে। কোথায় ভাবলাম ছাদে এসে একটু আরাম করে বসবো, প্রকৃতি দেখবো, মনটাও কিছুটা ভালো হবে। কিন্তু তার হলো কই। আমি ধীরে ধীরে উত্তর দিকের রেলিংয়ের কাছে গেলাম।
রেলিংয়ের ধারে বসার জায়গা আছে। আমি সেদিকে এগিয়ে যাই। আমাকে দেখতেই সোমা বলে ওঠে, আরে তাসফি ভাই, কি খবর? আমি বসতে বসতে বলি, এই তো ভালো। তোমার কি খবর সোমা? এই তো ভাইয়া ভালো। আঙ্কেল আন্টির কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? সোমা এদিকে এগিয়ে এসে বলে, ভাইয়াকে ভীষণ ক্লান্ত লাগছে যে। রোজা অফিস দুটো মিলিয়ে বেশ ক্লান্ত লাগছে। তার উপর ব্যবসা গরম, বুঝোই তো। হুম, তা ঠিক। প্রথম রোজাগুলো খুব ভালোভাবেই রাখা গিয়েছে। বৃষ্টি ছিল, পরিবেশটাও বেশ ঠান্ডা ছিল, ভালো লাগতো। এখন যা গরম পড়েছে, গরম পড়লে রোজা রাখতে কষ্ট হয় অনেক। আমি অন্যদিকে তাকিয়ে থাকলাম, বললাম, হুম। সোমা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর গিয়ে দোলনায় গিয়ে বসলো। দোলনাটা ঠিক আমার দিকে মুখ করে রাখা। সোমা সেখানেই বসেই বলল, ভাইয়া, হুম। আপনি আর মিহিন ভাবি প্রেম করে বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ। আপনাদের প্রেম হয় কখন থেকে? ইন্টার নাকি অনার্স লেভেল থেকে? মাস্টার্স থেকে। এর আগে আপনি সিঙ্গেল ছিলেন? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। কেন? আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলে এতদিন সিঙ্গেল ছিল, সেটা মানা যায় না। মানা যায় না কেন? কারণ এমন ছেলেরা প্রেম করে অনেক, তাই। তোমার ধারণা আমি অনেক প্রেম করেছি? হ্যাঁ। করতে পারলে তো হতোই। তার হলো কই? মানে? মানে, ভাইয়া জীবনে কেবল একটাই প্রেম করছি। একজনকে মনে প্রাণে ভালোবেসেছি এবং আলহামদুলিল্লাহ আমি তাকে নিজের করেও পেয়েছি। সোমা হাসে, বলে, আপনি ভাগ্যবান ভাইয়া। আমিও হাসি। আসলেই আমি ভাগ্যবান। বলি, তোমার কি খবর? সেদিন দেখলাম এক ছেলের সাথে কোথায় যাচ্ছ। কে সে? সোমা লজ্জা পায়, মাথা নিচু করে বলে, এমনি, ফ্রেন্ড। আসলেই? হ্যাঁ। বলতে চাচ্ছ তুমি সিঙ্গেল? হ্যাঁ। মজা করো না তো। তোমরা মেয়েরা বিয়ের পরেও সিঙ্গেল থাকো। সোমা হাসে, আর তার হাসি রহস্যময়। আমিও হাসি। আমার হাসি অস্বস্তিময়। আমাদের হাসাহাসির এমন পর্যায়ে দেখি মিহিন এসে দাঁড়িয়ে আছে ঠিক সোমার পিছনে। আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, যেন আস্ত গিলে খাবে। আমি একটু নড়চড়ে বসি। হাসিটা মুহূর্তেই বিলীন হয়। মিহিন পেছন থেকে বেশ স্বাভাবিকভাবেই বলে, এই, এদিকে আসো তো। আহা কি মধুমাখা কণ্ঠ! অথচ এর আড়ালেই আমার জন্য রাগের পাহাড়। অভিমানবর্তী দু চোখ অপেক্ষা করছে। আমি জানি আজ আমার সাথে বাজে কিছু হতে যাচ্ছে, খুব বাজে। আমি উঠে আসি ধীর পায়ে। আসার সময় সোমাকে বলি, সোমা থাকো তাহলে, হ্যাঁ, তোমার ভাবি ডাকছে। সোমা হাসি মুখে বিদায় দেয়। মিহিনের দিকে তাকাতেই দেখি তার চেহারা কালো হয়েছে। কেমন ফ্যাকাশে রুক্ষতা ভর্তি চেহারা তার। আমার কেমন জানি মায়া হলো। এই মেয়েটাকে কি করে রাগালাম আমি? আমি ওর কাছে আসি। ও দাঁতে দাঁত চেপে বলে, ঘরে এসো। এই বলে ও চলে যেতে থাকে। আমিও ধীরে ধীরে নিচে নেমে যাই। ঘরের ভেতর ঢুকি। আম্মার রাগী স্বর শুনি না। আব্বা ঘুমিয়ে আছেন। আমি রান্নাঘরের কাছে যাই। আম্মা রান্নায় ব্যস্ত। মিহিন মাকে সাহায্য করছে। আমি কি করব ভেবে পাই না। নিজের রুমে আসি। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে যাই। রান্নাঘরে গিয়ে বলি, আমাকে কিছু করতে হবে মা? মা কিছু বলেন না। আমার দিকে তাকিয়েও দেখেন না। মিহিনকে বলি, দেখি, আমাকে দাও। আমি পেঁয়াজটা কেটে দেই। মিহিনও আমার দিকে তাকায় না। মুখ ভর্তি তার অভিমান। আমি কিছু সময় তাকিয়ে থাকি ওর দিকে। ও মাথা তুলে দেখে একবার আমায়, তারপর চোখ নামিয়ে নেয়। আমার কেমন জানি লাগতে থাকে। উপায় না পেয়ে নিজের রুমে এসে শুয়ে থাকি। চোখটা লেগে আসে যেন। ক্লান্তি চেপে ধরে ভীষণভাবে। ইফতারটা রোবটের মতো করতে হয়। আম্মা আব্বা এবং মিহিন তারা ঠিকই হাসি মুখে কথা বলছে একজন অন্যজনের সাথে। এটা দিচ্ছে ওটা নিচ্ছে, অথচ কেউই আমার দিকে খেয়াল দিচ্ছে না, কথা বলছে না। আমার অস্বস্তি হতে থাকে, কেমন জানি লাগতে থাকে। আমি এভাবেই খেতে পারি না। ইফতারি ঠিকভাবে না করেই উঠে যাই আমি। নামাজ পড়ে শুয়ে থাকি। বসার ঘরে অল্প সাউন্ডে টিভিটা ছেড়ে দেই। কিছু সময় পর আব্বা আসেন, তিনি খবর দেখবেন। আমি উঠে যাই। আমার রুমের দিকে যেতেই দেখি দরজা বন্ধ। এখন থেকেই দরজা বন্ধ করে রেখেছে। আমি আম্মার রুমে যাই। উনি তখনও নামাজ পড়ছিলেন। আমি চুপচাপ ওনার বিছানার কাছে বসে থাকি। মুখ মলিন আমার। মা নামাজ শেষে বিছানায় উঠে বসেন, পান বানিয়ে মুখে দেন। তার কিছু সময় পর নিজে থেকেই বলেন, তোকে আজ ঘরের জায়গা দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। মিহিন অনুরোধ করে বলল, তাই তোকে ঘরে ঢোকার অনুমতি দিলাম। আমি কিছু বলি না, মাথা নিচু করে রাখি। আম্মা বলেন,
এমনিতেই গরম পড়েছে, তারপর চুলার কাছে থাকলেই এমনিতেই গরম লাগে। এমন অবস্থায় রান্না নামক ঘাস কাটাটা যে কতটা আনন্দের, সেটা একদিন রান্নাঘরে আসলেই টের পাবি। আমি এবারেও চুপ করে থাকলাম, কিচ্ছু বললাম না। আম্মা আবার বললেন, তোর কি মনে হয় রান্না করাটা কি খুব সহজ কাজ? একদিন তরকারিতে লবণ কম হয়েছে, তোরা বাপ বেটা মিলে আবার দোষ ধরে বলিস আমাদেরকে সেই লবণ ঠিকভাবে দিয়ে রান্নাটা সুস্বাদু করে রাঁধতে হয়, তা না হলে তোদের কথার নিচে পড়ে থাকতে হয়। মা তুমি তো জানো আমার রাগটা কেমন, হুট করেই কি হয়ে যায় সেটা আমি নিজেও জানি না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখ। আমি কিছু সময় চুপ করে থাকি, তারপর বলি, সরি। তোদের এসবে অভ্যস্ত আমি, তাই আমাকে সরি বলে কোনো লাভ নেই। সরি তুই মিহিনকে গিয়ে বল, যা। আমি উঠে আসি, মিহিন রুমের দরজা বন্ধ করে আছে। আমি বাইরে বেরিয়ে যাই। চায়ের নেশা পেয়েছে ভীষণ। মোড়ের দোকানে চা খাই। একেবারে তারাবির নামাজ পড়ে ঘরে আসি। কলিং বেলে বাজাতেই মা দরজা খুলে দেন। আমি কিছু সময় বসার ঘরে বসি, তারপর আমার রুমের দিকে যাই। ভাগ্য সুপ্রসন্ন, দরজা খোলা। আমি ভেতরে ঢুকে দরজা আটকে দেই। মিহিন রুম অন্ধকার করে শুয়ে আছে। আমি লাইট জ্বালাই। মিহিন চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি ধীরে ধীরে তার কাছে যাই। তার দিকে তাকিয়ে থাকি কিছু সময়। সে আমার উপস্থিতি টের পায়, মুখ ফিরিয়ে নেয়। আমি তার মুখ ধরে তাকে আমার দিকে ফেরাই। সে বিরক্ত হয়, বলে, ছাড়ো তো। সরি মিহিন। মিহিন কঠিন স্বরে বলে, আমাকে সরি বলার দরকার নেই। তুমি তোমার সোমাকে গিয়ে সরি বলো। আমি অবাক হই। আশ্চর্য, সোমা আসলো কোত্থেকে? বলি, কি? সোমাকে? কেন? মিহিন কিছু বলে না। শোয়া থেকে উঠে যায়, বারান্দা গিয়ে দাঁড়ায়। বারান্দা ভর্তি জ্যোৎস্না। আশ্চর্য, আজ পূর্ণিমা নাকি? মিহিন বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। আমি ওর পাশে দাঁড়াই, ভালো করে দেখি তাকে। মেয়েটার চোখ ভর্তি মায়া। চাঁদের আলো তার সমস্ত চেহারাটাকে কেমন উজ্জ্বল করে তুলেছে। তাকে কেমন অপরূপ সুন্দরী লাগছে। আমি ভালো করে দেখি তাকে। তার চোখ কেমন ফোলা, হঠাৎই কেমন চিকচিক করে উঠল। আমার বুকের ভেতর ধক করে উঠে। মিহিন কান্না করছে। বলি, কান্না করছো তুমি? মিহিন জবাব দেয় না। আমি আবারও বলি, মিহিন, তুমি কান্না করছো? মিহিন কেমন ধরে আসা আসা স্বরে বলে, হুম, কাঁদতে তোমার কি? তোমার কি? আমার হার্টবিট যেন বেড়ে যায়, বুকের ভেতর কেমন শিনশিন করে ওঠে। বলি, আই এম সরি মিহিন। তোমার সরি লাগবে না আমার। প্লিজ। হুম, কোনো প্লিজ নয়। মিহিনের স্বর কঠিন শোনায়। আমি তার হাত ধরে ফেলি, বলি, প্লিজ মিহিন। মিহিন আমাকে মৃদু ধাক্কা দেয়, বারান্দার দেয়ালের সাথে লেপ্টে ধরে আমায় টি শার্ট খামচে ধরে বলে, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? মেয়েটার চেহারা কঠিন হয়ে আসে মুহূর্তে, যেন কথাটা এখনই মনে পড়েছে। চোখ মুখে অপ্রতিরোধ্য রাগ, চেহারা কেমন লালচে হয়ে আছে। আমি বলি, এই, কথা বলছো না কেন? কেন বলছি জানিস না? সোমার সাথে এত গল্প কিসের? এত হাসাহাসি কিসের? আমি তাকে কিছু বলি না, কেবল দেখে যাই। মনে মনে হাসি। অদ্ভুত এক আনন্দ হয় আমার। সে কেমন মায়াময় একটা স্বরে বলে ওঠে, আমি তোকে খুন করে ফেলবো, কুত্তা। মেয়েদের কণ্ঠে গালিও কি অসাধারণ লাগে। বলি, এমন এক জ্যোৎস্না রাতে এমন সুন্দরী নারীর হাতে খুন হওয়াটাও অনেকটা ভাগ্যের। মিহিন আমার গেঞ্জিটা আরো শক্ত করে ধরে বলে, তোকে আজ মেরে ফেলবো আমি। বেয়াদব ছেলে, আমাকে খালি কষ্ট দেয়। মারো। মিহিন কাঁদো কাঁদো স্বরে বলে, রাগারাগি আমার সাথে করবি, আর হাসাহাসি করবি অন্য মেয়ের সাথে? আমি তা কক্ষনোই হতে দেব না। আচ্ছা, হতে দিও না। কোথায় আমার রাগ ভাঙাবি? তা না করে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতেছিস। মিহিন আমাকে ছেড়ে দেয়, কিছুটা দূরে সরে যায়। আমার দিকে তাকিয়ে থাকে কেবল। আমি ওর দিকে তাকাই, ওর চোখে চোখ রাখি। মেয়েটার চোখে জল খেলা করছে যেন। বলি, সরি মিহিন, প্লিজ আর রাগ করে থেকো না। মিহিন বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, আমার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আমিও তাকে দেখে যাই। সে বলে, রান্নাঘরে ঘাস কাটি আমরা, তাই না? আমি মাথা নিচু করে নেই। সে আবার বলে, আমাকে রান্নাঘরেই মানায়, তাই তো? আমি কিছু বলি না। মিহিনের স্বর ভেজা। সে কান্না করে দেয়, গা কাঁপিয়ে কান্না করে সে। আমি তার কাছে যাই, তাকে সামলেও নেই। চোখের জল মুছে দেই। বলি, সরি বলেছি তো। প্রিয় মানুষের মুখে এসব কথা মানায় না। তারা অল্প কিছু বললেও পাহাড় সমান মনে হয়। সেখানে তুমি আমার যা নয় তাই বলছো। প্লিজ ফরগিভ মি মিহিন। মিহিন আমার পাশ থেকে সরে দাঁড়ায়, বলে,
আমাকে একদম ছুবে না তুমি। আমি তার দিকে তাকিয়ে থাকি। সে কান্না করে কেবল। আবারও তার ভেজা স্বর শোনা যায়। আমাকে দেখলে নাকি তোমার রাগ হয়? অথচ একসময় আমাকে দেখেই তোমার মন ভালো হতো। প্রশান্তিতে ভরে যেত মন। কত বলতে আমায়, আজ সেই কথাগুলো যেন ফিকে লাগে। আমি আরেকটু তার কাছে সরে যাই। তাই বলে এভাবে বলবে? তাকে জড়িয়ে ধরি চট করেই। সে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বারবার। বলে, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আমি তাকে ছাড়ি না। খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখি। সে একসময় ক্লান্ত হয়। কান্নার স্বর ভারী হয়। কাঁদতে থাকে। আমি তাকে বুকের সাথে মিশিয়ে রাখি। সে কাঁদতে কাঁদতে মাথা ফেলে আমায় বলে, আমি খুব কষ্ট পেয়েছি তাসফি, খুব কষ্ট পেয়েছি। আমি মেয়েটাকে আমার সাথে আরেকটু মিশিয়ে নিলাম। ভেজা স্বরে বললাম, আর একটা কথাও বলো না। জড়িয়ে ধরেছি না? এখন সব ঠিক হয়ে যাবে। দেখো। মিহিন আমাকে জড়িয়ে ধরে তখন। আমার মাথায় চেপে ধরে নিজের কাঁধের কাছে চুলের ওপর হাত বুলিয়ে দেয়। বলে, তুমি সবসময় আমার কাছে থাকবা। আমার সাথে যত ঝগড়াই হোক, আমার কাছে কাছে থাকবা। ছাদে যাওয়ার দরকার নেই। কোনো মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নেই। জানো না, আমার সহ্য হয় না এসব। সরি। সরি বললে হবে না, তাহলে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। আচ্ছা, প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? তোমার সাথে ঝগড়া হলে তোমার কাছে কাছে থাকবো। বাহিরে কোথাও যাব না। মেয়েদের সাথেও কথা বলবো না। মিহিনের গলা দিয়ে দীর্ঘশ্বাস আসে। বলে, হুম, তুমি কথা দাও, কিন্তু রাখতে জানো না। কে বলল? আমি বলেছি। আমি ওকে ছাড়িয়ে নিতে চাই। ওকে দেখবো বলে আমাকে নড়তে দেখেই বলে, খবরদার, ছাড়বা না আমায়। আমার মন এখনো ভালো হয়নি। এভাবে জড়িয়ে ধরে রাখো। মন ভালো হলে আমি নিজেই ছাড়িয়ে নেব। তার আগ পর্যন্ত এভাবে থাকো। এটাই তোমার শাস্তি। আমি কিছু বলি না আর। জড়িয়ে ধরে রাখি ওকে। সে নিজেও আমাকে জড়িয়ে ধরে রাখে। আমার চুলে হাত বুলিয়ে দেয়। কিছু সময় পার হয় ভীষণ নীরবতায়। হঠাৎ করে সে বলে ওঠে, আচ্ছা, তখন তুমি রাগিয়েছিলে কেন? সে আমার কাঁধ থেকে মাথা তুলে দাঁড়ায়। আমি লজ্জা পাই। হাসি আসে। বলি, বাদ দাও, শুনতে হবে না। এই বলে আমি ওকে দেয়ালের সাথে লেপ্টে ধরি। সে মিশে যায় দেয়ালের সাথে। আমার চোখে চোখ রাখে। বলে, দুষ্টামি করবা না। আগে বলো কেন রেগেছিলে? তোমাকে খুব সুন্দর লাগছে মিহিন। মিহিন আমার দিকে চেয়ে থাকে কিছু সময়। চট করে চোখ সরিয়ে নিয়ে বলে, উফ, এভাবে তাকিয়ে থেকো না। আমি পাগল হয়ে যাব। বলো না, কেন রেগেছিলে? আমি দীর্ঘশ্বাস ফেলি। বলি, নেভি ব্লু কালারের গেঞ্জিটা পাচ্ছিলাম না, তাই। মিহিন কেমন করে যেন তাকায়। বলে, একটা গেঞ্জির জন্য এমন করেছিলে? আমি মাথা নিচু করেই নেই। মেয়েটা চট করেই হেসে ওঠে। হঠাৎই ভীষণ হাসতে থাকে মেয়েটা। আমি মাথা নিচু করে রাখি। কারণ আমি জানতাম সে হাসবে। সে হাসুক। আমি বরং দেখি তাকে। আমি মাথা তুলে তাকাই। তার চোখে চোখ রাখি। মিহিনের হাসিটা হঠাৎই থেমে যায়। আমার টি শার্ট ধরে টান দেয় নিজের দিকে। কেমন মিষ্টি এক স্বরে বলে, গাধা একটা। কথাটা বলেই বলে, এখন ওই কথাটা আবার বলো তো। কোন কথাটা? ওই যে একটু আগে বললে। আমি ভাবনায় পড়ে যাই। কি বলেছিলাম একটু আগে? মিহিন আবার বলে, বললে না আমায় কেমন লাগছিল? আমি চট করে হেসে দেই। মিহিনের মুখে কিঞ্চিত চাঁদের আলো পড়ছিল। সেই আলো তার কাজল চোখে মিশে যায়। মিশে যায় গোলাপি রঙের ঠোঁট দুটোয়। বলি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে মিহিন। মিহিন আমার দিকে তাকিয়ে থাকে কেমন করে। চেহারা ভর্তি তৃপ্তি তার। কেমন আনন্দে জল করছে। চট করেই সে নিজের মুখটা আমার দিকে এগিয়ে আনে। আমার ঠোঁট দুটোকে নিজের করে নেয়। আঁকড়ে ধরে আমায় শামুকের মতো। কি জানি, তা দেখে হয়তো হিংসে হয় চাঁদের, হিংসে হয় প্রকৃতির। তাই তো চট করেই রূপ বদলায় সে। চাঁদ ডুবে যায় অন্ধকার কালো মেঘের আড়ালে।